ক্লাস লিঙ্কটা গ্রুপে কেউ শেয়ার করে দেন তো। ওকে, অনেকেই জয়েন করেছেন, আমরা আমাদের আলোচনায় যাই। একটু আগে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর আলোচনা স্টার্ট করেছিলাম, কিছু টাইপস নিয়ে কথা বলছিলাম, এটা কিভাবে কাজ করে, কি ফর্মুলাতে হ্যাকাররা আগায়, কি কি স্টেপ তারা নিয়ে থাকে, সেই কথাগুলো আমরা বলছিলাম। তো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন ধরনের বা বিভিন্ন টেকনিক হয়ে থাকে। যেমন একটার কথা বলছিলাম, ফিশিং এর কথা, তখনই আসলে নেটওয়ার্কটা স্লো হয়ে যায়, ডাউন করে। ফিশিং এ মেইনলি আমরা ইমেইলের মাধ্যমে প্রতারিত হয়ে থাকি, বা ইমেইলের মাধ্যমে হ্যাকাররা বা আমরা অ্যাপ্রোচ করতে পারি। ঠিক আছে, এখানেও কনটেক্সট থাকে, একটা কিছু মোটিভেশন ফ্যাক্টর ব্যবহার করে এবং ম্যালিশিয়াস লিঙ্ক সেখানে যুক্ত করে দেয়। ওকে। আর স্মিশিং যেটা, এটাও সেম কনসেপ্ট, খালি ডেলিভারি হ্যাঁ, স্টোরি মেথডটা। বিল্ড আপ নিয়ে বলছিলাম। হ্যাঁ, স্টোরি হ্যাঁ, বিল্ড আপ। হ্যাঁ, হ্যাঁ। স্টোরি বিল্ড আপ নিয়ে কিছু এক্সাম্পল আগের সেশনটাতে দিয়েছিলাম। স্মিশিং এর একটা এক্সাম্পল তখন যেটা বললাম আবারও একটু রিপিট করি। যে কি করেছিল, আমাদের মোবাইল এসএমএস এর মাধ্যমে প্রতিদিন আহ, টাকা ইনকাম করা যাবে এমন একটা চাকরির অফার এসেছিল। ঠিক আছে, এখানে ডেলিভারি মেথডটা ভিন্ন হয়েছে, আমাদের মোবাইল এসএমএস এর মাধ্যমে আমাদের আক্রমণ করছে, কিন্তু সেম অ্যাপ্রোচ, একটা কিছু দিয়ে আমাদের কি বলে মোটিভেট করার চেষ্টা করছে যেন আমরা লিঙ্কে যাই এবং তাদের কাছে গুরুত্বপূর্ণ কোনো তথ্য শেয়ার করি। ওকে। ডেলিভারি মেথড গুলো ভিন্ন হয়ে থাকে, ফিশিং, স্মিশিং। হ্যাঁ, এগুলো জাস্ট টার্মিনোলজি। আবার হার্ডওয়্যার রিলেটেডও কিছু কনসেপ্ট হয়ে থাকে, এটাকে বলা হয়ে থাকে বেইটিং। আমাদের এটা নিয়েও একটু জানা দরকার। বিভিন্ন হ্যাকিং গ্যাজেটস হয়ে থাকে, আহ বাংলাদেশে সচরাচর পাওয়া যায় না, কিন্তু আমাদের কনসেপ্টে রাখতে হবে। ঠিক আছে, এই যে কেবল বা যেগুলো দেখতে পাচ্ছি, হ্যাঁ, বা পেন ড্রাইভের মতো দেখতে, এগুলো দেখে সাধারণ কেবল মনে হলো, এগুলো সাধারণ কেবল না। যেটা হয় যে এগুলো প্রোগ্রাম করা যায়। যেটা হয় যে এই কেবল যদি আপনি মনে করুন দেখে ভাবলেন যে আচ্ছা মোবাইলে চার্জ দেই, হ্যাঁ, বা একটা কিছু করি, এই কেবলের ভিতরে ম্যালিশিয়াস কোড দেয়া। যখনই আপনি মোবাইলে যুক্ত করছেন, সে আপনার ইনজেকশনে কাজ করবে, আপনার যা যা টাইপ করছেন, কিবোর্ড কি লগিং ওয়াইফাই কোড, এরকম বেশ কিছু অ্যাক্টিভিটি সে করতে পারে। আবার কখনো কখনো হ্যাকারের কাছে সরাসরি অ্যাক্সেস পাঠিয়ে দিতে পারে। আদার্স যে আরো কিছু ওএমজি কেবল যেগুলো আছে,
ওটিজি কেবল, সরি, ওটিজি কেবল যেগুলো আছে, মোবাইল চার্জার যেগুলো আছে, এবং আরো হয়ে থাকে পেন ড্রাইভ যেগুলো আমরা দেখে থাকি। কিন্তু দেখেও আপাত দৃষ্টিতে মনে হতে পারে যেটা কোনো সাধারণ ডিভাইস, কিন্তু সাধারণ ডিভাইস না। সাধারণ ডিভাইসের মতো দেখতে, কিন্তু তার ভিতরে হচ্ছে প্রোগ্রাম করা। ওকে, যেমন রাবার ডাকি। ঠিক আছে, আপনাকে মনে করুন আপনার বাসা ডেস্কের সামনে এরকম একটা 128 জিবি বা 64 জিবি সুন্দর একটা পেন ড্রাইভ কেউ রেখে গেল। হ্যাঁ, রাখতেই পারে। তো তখন আপনার মাইন্ডসেট কি কাজ করবে? এইদার আপনি ভাবেন যে আচ্ছা এটা কাউকে ফেরত দিয়ে দিব। এখন ফেরত দিতে হলে ওটা কার পেন ড্রাইভ, তার কোনো ডাটা আছে কিনা সেটা দেখার জন্য পেন ড্রাইভটা কানেক্ট করতে হবে। অথবা যদি ভাবেন যে আচ্ছা আমি নিজেই ব্যবহার করা শুরু করি, অসুবিধা কি, তাতেও আপনার ডিভাইসটা নিজের পিসিতে কানেক্ট করতে হবে। এইটাই হচ্ছে বেইটিং, লোভ লাগানো। কিন্তু এটা দেখতে প্যান্ডের মতো মনে হলো, ভিতরে খুলে ভিতরে মেমোরি কার্ড আছে। হ্যাঁ, এটা স্টোরেজের মতো কাজ করে, ভিতরে যে প্রসেসর আছে, কম্পিউটার থেকে পাওয়া যায়, মানে সে নিজে একটা ছোটখাটো কম্পিউটার ডিভাইসে কানেক্ট করছেন, এবং ওখানে হ্যাকারের কাছে অ্যাক্সেস চলে যাচ্ছে, এবং অ্যাক্সেস না গেলেও ম্যালিশিয়াস প্রোগ্রাম বা অনেক কিছু যুক্ত করে দিতে পারে। ওকে, এগুলো ফিজিক্যাল লেভেলে বা কি বলে ফিজিক্যাল পেরিমিটারে এসে কাছাকাছি একটা এরিয়াতে এসে এই আক্রমণগুলো সচরাচর করা লাগে। কিন্তু এগুলোও সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর উদাহরণ। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং শুধু ইমেইল পাঠানোতেই লিমিটেড না, যে কোনো ভাবে আপনাকে ম্যানিপুলেশনের চেষ্টা করা হতে পারে। এমনও হতে পারে আপনি পার্কে হাঁটতে যান, ধানমন্ডি লেকে প্রতিদিন হাঁটতে যান, গল্পে গল্পে আপনার কাছ থেকে মনে করুন কেউ একজন আপনার সাথে প্রতিদিন হাঁটছে, তাই না, তারা রেগুলার হাঁটাহাঁটি করেন বা বাইরে যান এলাকায়, একজন দুজন মানুষের সাথে গল্প গুজব করতে করতে একটা সম্পর্ক তৈরি হয়, তাই না, একটু চেনা পরিচিত হয়, আমরা মাঝে মধ্যে গল্প গুজবে অনেক তথ্য শেয়ার করে ফেলি। তো কার মনে কি আছে আমরা জানি না। তো এইভাবেও হ্যাকাররা বাইরের দেশেও দেখেছি, গল্প করেছি যে কনভিন্স করে গল্পে, এবং মুভিতেও দেখবেন, গোয়েন্দা মুভি যেগুলো হয়ে থাকে অ্যাডভেঞ্চার টাইপের, যে রেস্টুরেন্টে বসে গল্প করছে, চা খেতে খেতে গল্প করতে করতে বিভিন্ন তথ্য হাতিয়ে নিচ্ছে। ওকে, একটা ইন্ডিয়ান মুভি একবার দেখেছিলাম ইউআরআই স্ট্রাইক নিয়ে। হ্যাঁ, ওখানেও এটার একটা ইমপ্লিমেন্টেশন আছে। পাকিস্তানি সেনাবাহিনীর একজনের সাথে এরকম সম্পর্ক পরিচয়, তার সাথে গল্পে গল্পে কোথায় আর্মি বেজ আছে এই রিলেটেড ইনফরমেশন নিয়ে, মানে ইন্ডিয়ান আর্মি তারা তারা নিল নিয়ে, এবং পরবর্তীতে তার উপর ওই ইন্টেলিজেন্সের উপর বেস করে আক্রমণ চালায়। তো এটাও কিন্তু এক প্রকার সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, কনভিন্স করছে, সামহাও ম্যানিপুলেট করছে, আমাকে এই সিক্রেটটা দাও। তো সেখানে শুধু ইমেইলেই যে পাঠিয়েছে তা কিন্তু না, থট প্রসেস, চিন্তাধারাতেই মূল বিষয়টা কাজ করে। ওকে, তো আমরা ভাইয়া, হ্যাঁ, ফিশিং লিংক নিয়ে আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বল। আচ্ছা, সাপোজ আমাকে কেউ হচ্ছে যে ইউটিউবের লিংক দিছে, অথবা সাপোজ আমার মানে কোনো অফিসিয়াল কোনো ওয়েবসাইটের লিংক দিছে, বাট আমার কাছে এটা মনে হচ্ছে যে এটা ফিশিং লিংক। ঠিক আছে, মানে আমার ডাইরেক্টলি হচ্ছে যে কোনো মানে ফেক ওয়েবসাইটে যাচ্ছে না, বা হচ্ছে যে কোনো আদার্স মানে কোনো মানে জাস্ট আমার হচ্ছে অফিসিয়াল সাইটেই যাচ্ছে। তো এমন কি হতে পারে যে হচ্ছে যে কোনো আমার একটা ইউটিউবের ভিডিওর লিংক আমাকে দিল, বাট ওটার সাথে হচ্ছে যে ফিশিং কোনো কিছু অ্যাটাচ করা আছে, বাট আমার ওটা হচ্ছে যে অফিসিয়াল সাইটেই যাচ্ছে। হ্যাঁ, কিছু আক্রমণ এমন হতে পারে যে ব্রাউজারের কোনো দুর্বলতা ব্যবহার করছে। আদতে লিংক ক্লিক করছেন, যখনই ক্লিক করছেন হতে পারে সেখানে ব্রাউজার কেন্দ্রিক কোনো কোড বা প্রোগ্রাম ওই লিংকের সাথে যুক্ত করা, বা অন্য কোনো রিসোর্স থেকে, অন্য কোনো সাইট থেকে সেটা ফেচ করে আনবে। কিছু আক্রমণে এমন করা যেতে পারে। কিছু ক্ষেত্রে হয় যে দেখতে একদম হুবহু অফিসিয়াল সাইটের মতো কাছাকাছি ডোমেইন বা সবকিছু লেজিট করে তৈরি করা থাকে। সাইটে যখন ভিজিট করছেন তখন আপনি আক্রমণের শিকার হচ্ছেন, আবার কখনো কখনো এমন হতে পারে আপনাকে প্রাইমারি স্টেজে কোনো আক্রমণই করবে না, আপনি লিঙ্কে ক্লিক করছেন, সেফ নর্মাল সাইটেই নিয়ে যাবে। সেকেন্ডারি স্টেজে গিয়ে আপনাকে ম্যানিপুলেশনের চেষ্টা করা হবে।
আবার আপনার কোনো ট্রাস্ট নিয়ে, বা যেটা দেখেছি যে বাংলাদেশে টাকা পয়সা আর্নিং এর যেটা এখানে শুনেছি যে প্রথমটায় নাকি কিছু টাস্ক করতে দেয়, ইউটিউবে ভিডিও গেলে 300 টাকা না কত জানি এরকম পে করে, 350 টাকা। হ্যাঁ হ্যাঁ ভাই, আমি অ্যাকচুয়ালি ওই কনসেপ্ট থেকে আমি আপনাকে কোশ্চেনটা করছি যে হ্যাঁ, সাপোজ আমার ফোনের ইউটিউবের মানে আমার ডাইরেক্ট অফিসিয়াল যে ইউটিউবের যে অ্যাপসটা আছে এটাই ওপেন হচ্ছে। হ্যাঁ, ওখানে সেকেন্ডারি স্টেজে আক্রমণ করে। সেটা কেমন, এই যে আপনাকে দিয়ে দিয়ে টাকা পয়সা যত 300 ইনকামের পরে আপনার মনে চায় যে না টাকা তো দিচ্ছে, হ্যাঁ একটা ট্রাস্ট বিল্ড হচ্ছে, আপনি আরো কাজ করলেন, আরো তাদের হয়ে কাজ করলেন, এবং আরো এরপরে হ্যাঁ, 1000 টাকা পে এই করলেন। স্ক্যামটা করে ফার্স্টের দিকে। জি জি, ফার্স্টের দিকে এরা হচ্ছে যে একটা মানে খুবই অল্প অ্যামাউন্টের একটা টাকা দেয়, সেটার জন্য ইজি টাস্ক দেয়। দেন বলে যে হচ্ছে যে তোমরা যদি এই কাজটা কন্টিনিউ করতে চাও দেন হচ্ছে যে 1,000 টাকা ইনভেস্ট করতে হবে। হ্যাঁ, এবং ইনভেস্ট করলে সেখান থেকে টাকা রিটার্নও আসে। এরকম করে করে একটু ট্রাস্টের পরে, মানে আমি এমনও বলদ মানুষের নিউজ পড়েছি যে সে এভাবে করে করে 60 লাখ টাকা ইনভেস্ট করেছে। হ্যাঁ, মানুষ তো এখানে থামে, সে কি মনে করে এমন অ্যাট্রাকশন পেয়েছে, এমন লোভে পড়েছে, 60 লাখ টাকা ইনভেস্ট করেছে, এবং ওরকম বিগ অ্যামাউন্ট বা একটু ভালো অ্যামাউন্টের পরে গিয়ে ওরা হচ্ছে গিয়ে প্রতারণাটা করে, যে তখন টাকা পয়সা ফেরত দেয় না, বা আপনার অ্যাক্টিভিটি তোদের সাথে কমিউনিকেশন থাকে না। আচ্ছা, ওই স্টেজে গিয়ে তখন করার তো কিছু নাই, বিকাশ বলুন, নগদ বলুন, এই অ্যাপস গুলো এমন ভাবে তৈরি করে টাকা কিন্তু ব্যাক আনার কোনো ওয়ে নাই। টাকা একবার সেন্ড হয়ে গেলে বিকাশের যারা কর্মকর্তা ওরাও কখনো টাকা ব্যাক আনতে পারবে না, অ্যাপ্লিকেশন তৈরি এভাবে, এবং লিগালি যেতে গেলে অনেক প্রসিডিউর, অনেক ঝামেলা। তো ওরাও এই কাজ করে এই কি স্ক্যাম গুলা প্রতারণা। ভাইয়া টেলিগ্রামে বেশি হয়। ভাই আমি এই স্ক্যাম গুলোর হচ্ছে যে যখন ওরা যে ফার্স্টের দিকে যে 200-300 টাকা দিচ্ছে, ইজি টাস্ক গুলা দিচ্ছে, এই এদের থেকে আমি অনেকগুলো কোম্পানি থেকে অলমোস্ট 2,000 টাকার মতো আমি নিছি। বাট আমি যখন ওরা কোনো লিঙ্ক দিত আমি হচ্ছে যে ফিশিং লিঙ্ক চেকার থেকে আমি হচ্ছে যে চেক করে দেন হচ্ছে যে ক্লিক করতাম। তো তখন হচ্ছে যে ডাইরেক্টলি আমার হচ্ছে যে ইউটিউবের ভিডিও মানে ফোনের অ্যাপস থেকে ইউটিউবের ভিডিওতে যাইতো। তো এখন অব্দি কোনো প্রবলেম হয় না, এই জন্য আর কি জিজ্ঞাসা করলাম যে ডাইরেক্টলি যদি আমার কোনো অফিসিয়াল সাইটে যাই তো প্রবলেম হয় কিনা। হ্যাঁ, মানে ওরা এখানে অন্য স্টাইলে আমাদেরকে বোকা বানায়। তবে হ্যাঁ, ওদের থেকে স্ক্যামারদের সাথে স্ক্যামিং করবেন, হ্যাঁ আরো বেশি বেশি আর্ন করবেন। আপনার এই যে জি ভাই, সহপাঠী আমি যারা এরকম আছে, অনেকগুলো কোম্পানি থেকে ওরা যে হ্যাঁ হ্যাঁ। সহপাঠীদের নিয়ে আর্ন করবেন, ঠিক আছে, সবাই মিলে 2000 করে যদি নিয়ে আসেন, কোম্পানি কয়দিন পর দেউলিয়া হয়ে যাবে। জি ভাই। আমিও কিছু ইনকাম করছি এইভাবে। হ্যাঁ, ওদের সাথে উল্টো স্ক্যামিং করতে হবে। কিন্তু যখন ইনভেস্ট করতে পারবো তখন আর ইনভেস্ট করিনি। ফ্রিতে এক্স্যাক্টলি এই টাকা সেম পেলে কাজটা আর আমি কি করছি। দরকার। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আমরা অ্যাটাকের টেকনিকের আলোচনায় যাই। এখন ম্যানুয়াল আর অটোমেটিকের কিছু বিষয় আছে। অটোমেটিক অ্যাটাক টেকনিকে যেটা হয়, এই ফিশিং লিঙ্ক গুলো টুলস নিজেই তৈরি করে দেয়, ঠিক আছে, কিন্তু প্রবলেম হলো আপনাদের সাথে ইমিডিয়েট আরেকটা ব্যাচ আছে, ওদের হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতিবার ক্লাস। তো ওদের ক্লাসে দুটা টুলস আমরা ট্রাই করলাম। মানে টুলস গুলোর হয় কি, প্রথম দিকে ভালো থাকে, কিছুদিন পরে প্রোগ্রামিং এ কিছু ইস্যু হয়, সেটা একটা যন্ত্রণা। আবার ওরা যেই মেকানিজম ব্যবহার করে, ওরা মোস্টলি পোর্ট ফরওয়ার্ডিং সার্ভিস ব্যবহার করে। এগুলো হচ্ছে থার্ড পার্টি প্রোভাইডার, ভিপিএন যেরকম দেখেন না, থার্ড পার্টি প্রোভাইডাররা আমাদের ভিপিএন দেয়। ভিপিএন কিন্তু আমরা কেউ তৈরি করি না, তাই না? নর্ড ভিপিএন বলুন, টানেল বিয়ার, এরকম আমরা থার্ড পার্টি ব্যবহার করছি, সে আমার হয়ে নেটওয়ার্কে কানেক্টিভিটির কাজটা করে দিচ্ছে। পোর্ট ফরওয়ার্ডিং এরকম একটা সার্ভিস আমাদের পাবলিক আইপি লিঙ্ক, যেটা পাবলিকলি অ্যাক্সেসিবল, পাবলিক অ্যাক্সেস লিঙ্ক, এই ধরনের লিঙ্ক জেনারেশনের কাজটা করে দেয়। এটা হচ্ছে মূল কনসেপ্ট বা ওদের মেকানিজম। কিন্তু রিসেন্টলি যে কয়েকটা টুলস দেখলাম, মানে ওদের লিঙ্কটা জেনারেট হয় না। এখানেও রিজন আছে, পোর্ট ফরওয়ার্ডিং যারা সার্ভিস প্রোভাইডার ওরা কিন্তু আসলে এই অপকর্মের জন্য ওদের সার্ভিস বানায়নি। তো তারাও এই জিনিসগুলো মনিটর করে, হ্যাঁ ট্রাফিক মনিটর করে, এবং মনিটর করে যদি এরকম ফিশিং এর কাজকর্ম যারা করছে এই টাইপের দেখে, তাদের ওই ট্রাফিক গুলো ব্লক করে দেয়।
এই রিজনের কারণে অটোমেটিক টুলস দিয়ে অটোমেটিক লিঙ্ক জেনারেশন, ম্যালিশিয়াস লিঙ্ক জেনারেশন, এই জিনিসগুলো সহজে হয় না। ওকে, এক্ষেত্রে আপনাদের একটা জিনিস করণীয় থাকবে, সেটা হচ্ছে নিজেরা অনলাইন, আমি ম্যানুয়ালি এবং লোকালি কিছু টুলস দিয়ে কনসেপ্টটা বোঝাবো। আপনারা একটা জিনিস করতে পারেন যে অনলাইনে এক্সপ্লোর করে দেখতে পারেন, ইউটিউব বা আদার্স বিভিন্ন প্ল্যাটফর্মে গুগলে সার্চ করলেও পাবেন যে এরকম কোনো অ্যাক্টিভ টুলস পান কিনা যে অ্যাকচুয়ালি আপনাকে এরকম লিঙ্কটা জেনারেট করে দিতে পারে। ওকে, এটা একটু বাসায় আপনাদের অ্যাসাইনমেন্ট বিবেচনা করতে পারেন। ওকে, মোস্ট অফ দ্য টুলসেরই এই যে প্রবলেম যে পাবলিকলি অ্যাক্সেসিবল লিঙ্ক জেনারেশন বা এই অংশটা কাজ করে না। তো সেই ক্ষেত্রে সমাধান কি? সেক্ষেত্রে সমাধান হচ্ছে ম্যানুয়াল অ্যাপ্রোচে আগানো, যে আমাদের এই পোর্ট ফরওয়ার্ডিং সার্ভিসের দরকার নেই, আমরা নিজেরাই আমাদের অ্যাপ্লিকেশনটা পাবলিক কোনো ভিপিএস হতে পারে বা কোনো একটা হোস্টিং প্রোভাইডার, যে এ, কারো কাছ থেকে সার্ভার ভাড়া নিয়ে সেখানে নিজেরা আমরা হোস্টিং করব, হোস্টিং প্লাস ডোমেইন, খুব বেশি কস্ট কিন্তু যায় না। হ্যাঁ, আমরা নিজেরা অ্যাপ্লিকেশন ডেভেলপ করেছি। আপনাদের অ্যাসাইনমেন্ট ছিল তাই না, এইচটিএমএল এ ফর্ম তৈরি করা, প্রোগ্রামিং দিয়ে ফর্ম হ্যান্ডেলিং করা। তো নিজেদের একটা ফিশিং এর মতো সাইট বানানো আমাদের জন্য আহামরি কঠিন বিষয় হবে না। ওকে, অনেক একটা টুলস আছে, এইচটি ট্র্যাক আছে, বা নর্মালিও আমরা কোনো সাইটে গিয়ে সাপোজ শিখন.com-এ যদি যাই, কিছু দিন যিনি ডিজাইন একটু ব্রেক করে, যে এটার পেজ সোর্সে আমরা যেতে পারি না, ভিউ পেজ সোর্স, গেলে এইচটিএমএল কোড টোড সব কিন্তু আমরা দেখতে পাই, ওই এইচটিএমএল হ্যাঁ, কোডে কথা যে কেটে কেটে আসতেছে। স্যার আপনার কথা কেটে কেটে আসতেছে। কথা ক্লিয়ার না ভাইয়া। ভাইয়া আপনার কথা আসতেছে না। আমার নেটওয়ার্ক একটু ড্রপ করছে। এখন শোনা যাচ্ছে আমার কথা? জি জি, হ্যাঁ, শোনা আগের যাচ্ছে থেকে বেটার। জি ভাইয়া। এখন শোনা যাচ্ছে, এখন লাস্টের শোনা টপিকটা যাচ্ছে। আরেকবার একটু ওকে, শুরু করেন। লাস্টে যেটা বলছিলাম আবার রিপিট করি, যেটা হয় যে আমরা অ্যাপ্লিকেশনে গিয়ে ভিউ পেজ, আমি এইচটিএমএল এর উদাহরণ বোঝাতে গিয়ে বলেছিলাম, ভিউ পেজ সোর্সে গেলেও কিন্তু এর পুরো এইচটিএমএল কোড টোড সব আমরা দেখতে পাই। ঠিক আছে, আমরা এইটার এইচটি ট্র্যাকের মতো এটার গ্রাফিক্যাল এডিশনও আছে। হ্যাঁ, এটার এই যে httrack.com সাইটে গেলেই পাবেন টুলস সেট আপ, এই যে এটা যদিও অনেক পুরনো, কিন্তু একটা ওয়েবসাইটের যাবতীয় এইচটিএমএল সিএসএস ডিজাইনের ফাইল টাইল যা আছে, জাস্ট লিংক দিবেন আর স্টার্ট কি বলে অ্যাপ্লাই দিলে ও হচ্ছে আপনার ওই সাইটের সোর্স, মানে ফ্রন্ট এন্ডের যে কোড যা আছে এগুলো সব নিয়ে চলে আসবে। ওকে, অথবা আপনি এখান থেকে এইচটিএমএল কোড এভাবে কপি করে হোস্ট করতে পারেন। আমি কয়েকটা টেকনিক বলছি, একাধিক টেকনিক হতে পারে, বা আপনি নিজেই একটা সাইট বিল্ড করতে পারেন কাছাকাছি দেখতে ডিজাইনের মতো সেম সাইট। সাইটই ক্রিয়েট করা যায়, ডোমেনটা হালকা একটু চেঞ্জ করে দিলে হ্যাঁ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, তো মাল্টিপল ওয়ে আছে, আপনি যেই অ্যাপ্রোচে আগান বা আপনার আক্রমণের জন্য যেটা সুইটেবল হয়। হোস্টিং ডোমেইন মিলিয়ে আপনি অনলাইনে সার্চ করলে দেখবেন খুব বেশি খরচ হয় না, দুইটা মিলিয়ে হয়তো আপনার $10 মতো খরচ হতে পারে। ওকে, আমি একটা দেখাই, ডোমেইন নেম সার্চ namecheap.com। হোস্টিং কিনতে গেলে তো ডলার লাগে, অনেক ডলার লাগে। যদি 1-2 বছরের জন্য কিনতে হয় তাহলে তো 4-5 হাজার টাকা লাগবে। না, $5, অল্প অল্প এক টাকা বছরে অনেক। হ্যাঁ 1 বছরে হোস্টিং? হ্যাঁ, আমি তো হোস্টিং এর যাই দেখছিলাম, আমি ইথিক্যাল হ্যাকিং এর আগে ভাবছিলাম যে দুই ওয়েব ইয়ে করবো, ডলারও কিন্তু আছে, $2, $2.5 দুই আছে। দুই $2, হ্যাঁ $2 মান্থলি, মান্থলি $2। না, ইয়ারলিও $2 আছে, এমন হোস্টিংও আছে। ভাইয়া ওই হোস্টিং গুলো যদি সিকিউর হ্যাঁ না, আমি নিজে কিনছি তো।
এক হ্যাঁ বছরের জন্য আমার হ্যাঁ, 6,000 টাকা খরচ হয়েছে। মিনিমাম এই 30 এই বাজেট সাইডে এই যে হোস্টিংগার এখানে যদি দেখেন না, এখানে দেখবেন আপনার, আমার মনে হয় 2 বছরের জন্য মনে হয় কত যে পরে, 4,000 মনে হয়। আচ্ছা, এক আমার এক কথা হচ্ছে, বছরে কিনতে গেলে নর্মালি 6,000 টাকা লাগবে, 4,000 টাকা হোস্টিং এ আর ডোমেইনে 1,000 থেকে 1,500 টাকা খরচ হয়। ডোমেইনে প্রথমবার ডোমেইনটা ফ্রি দেয়, যদি আপনি ওই যে কি জানি পুরোটাই নেন, তাইলে ডোমেইন প্রথমে ফ্রি দিবে, তারপরে থেকে আপনাকে ডোমেইনে টাকা দিতে হবে। ডোমেইনের টাকা প্রায় $10 নেয় মনে হয়। আচ্ছা আমি একটু বলি, সেটা হচ্ছে 1 বছর তো আপনার ক্যাম্পেইন রান করার কোনো দরকার নেই, তাই না? আপনার ক্লায়েন্টের কাজ বা কোনো একটা অ্যাক্টিভিটির জন্য টেস্টিং পারপাসে হয়তো 15 দিন 1 মাস সর্বোচ্চ দরকার পড়তে পারে। এবং এখানেও প্ল্যানসে প্রাইজিং এ গেলে কত মাসে কতটুকু নিচ্ছেন, স্টোরেজ কতখানি নেবেন, এর উপর বেস করে প্রাইজের তারতম্য হয়। ঠিক আছে? যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে অল্প টাকাতে অনেক প্রোভাইডার আছে, হোস্টিংগার আছে, ডিজিটাল ওশিয়ান আছে। আপনার তো দরকার নেই 2-3 বছরের প্ল্যান একবারে করার, তাই না? 2 বছর আপনি এই একটা ক্যাম্পেইন দিয়ে অনেক মানুষের ডাটা পাবেন, সেটাও তো না, তাই না? আচ্ছা, সাপোজ এই যে ই শিখনে যদি আসি, শুধু ই শিখন নামে অনেক দেখুন ডোমেইন আছে, এবং ডোমেইনের ক্ষেত্রেও দেখুন দামের তারতম্য আছে। এটা মাত্র ই শিখন .store $0.98। তো আপনি দেখা গেল এইটাই নেন না, নিয়ে একটা বললেন যে এই সেখানে প্রোমো চলছে, এই লিঙ্কে গিয়ে করলে আপনার 7,000 টাকার কোর্স মাত্র 2,000 টাকা বা 1,000 টাকায় করো, 90% অফ। এরকম যদি একটা চালায়, তো আপনার একজনও যদি সাবস্ক্রাইব করে, তাতেও তো আপনার হোস্টিং ডোমেইনে সব টাকা চলে আসে। আমি বলছি না এই শিখন আক্রমণ করুন, আমি হ্যাকারদের অ্যাপ্রোচটা বলছি, যে তাদের কি হয়ে থাকে। ওকে, আবার হ্যাকাররাও তো সবসময় নিজের কার্ড দিয়ে পে করে তাও না, তারা অত্যন্ত ভালো মানুষ, তারা মানুষের কার্ড চুরি করে এই এই অন্যদের কার্ড ক্রেডেনশিয়াল এগুলো দিয়েও অনেক সময় পে করে। যাই হোক, যেটা বোঝানো উদ্দেশ্য সেটা হচ্ছে ম্যানুয়াল অ্যাপ্রোচে যেটা হয়, যে আমরা নিজেদের মতো ডোমেইন হোস্টিং কিনে, এবং এটা অনেক ক্ষেত্রে আরো বেটার অ্যাপ্রোচ হয়। ঠিক আছে? যে ফিশিং বা এই জাতীয় করতে চান, সব ডাটা আপনার ডাটাবেজে ক্যাচ হবে, ডোমেইন নেম আপনার হাতে, হোস্টিং আপনার হাতে, যে কেউ চাইলেই ব্লক করতে পারবে না। ওকে, আচ্ছা আচ্ছা স্যার, আমরা আরেকটা যদি বিষয়, আনইথিক্যাল ওয়েতে না যাই তাহলে তো আমাদের ফিশিং এর দরকার আছে। হ্যাঁ, ক্লায়েন্ট জানতে চাইবে যে কারা আক্রান্ত হয় বা আক্রমণের শিকার হয়। হ্যাঁ, কারণ তার আলটিমেট গোল হচ্ছে তার এমপ্লয়ীদের সচেতনতা বাড়ানো, সতর্ক করা। ওকে, তো এই জায়গায় আমরা নন ভালনারেবল যদি আর কিছু করতে চাই, যে কেউ ক্ষতির শিকার হবে না, সেক্ষেত্রে গ্র্যাবিফাই জিনিসটা ব্যবহার করা যায়। ও ম্যালিশিয়াস কিছু এক্সিকিউট করে না, বরং আমি যদি লিঙ্কটা জেনারেট করে দেই, সাপোজ, আচ্ছা আমার facebook.com, কি করবে আমি বলছি। এইখানে দেখুন ও একটা লিংক তৈরি করে দিয়েছে, এই লিংকে যদি কেউ ক্লিক করে তাকে facebook.com-এ রিডাইরেক্ট করে নিয়ে যাবে। আর সে যখন ক্লিক করেছে, সে কখন ক্লিক করেছে, কোন দেশ থেকে, তার আইপি অ্যাড্রেস অ্যাড্রেস, এই সব তথ্য এখানে ক্যাচ হয়ে থাকবে। তো এই ড্যাশবোর্ডটা, এই প্যানেলটা আপনার জন্য একটা প্রুফ যে আপনি ইমেইলে বা ফিশিং এর যে লিঙ্কটা পাঠিয়েছিলেন সেইখানে মানুষ ক্লিক করেছে। ওকে, কারা ক্লিক করছে, কি হচ্ছে, এই ডাটা আপনার যে ক্লায়েন্ট আছে বা আপনার যারা এমপ্লয়ি আছে তাদের জন্য গুরুত্বপূর্ণ। ওকে, তো এইখানে শুধু যে এতটুকুই লিঙ্ক তা না, কাস্টম লিঙ্কও তৈরি করা যায়। সেটা কেমন, আপনার কি বলে, স্টোরির উপর বেস করে। হ্যাঁ, আপনি বললেন যে এইখানে ক্লিক করলে ক্রিপ্টো কারেন্সিতে কোনো একটা কয়েন পাওয়া যাচ্ছে ফ্রিতে, এই একটা প্রমোশন চলছে। হ্যাঁ, মনে করুন না, কোনো এক্সটেনশন দিলাম না, পাথ বলে দিলাম ইনভাইট। দেখুন এখন লিঙ্কটা কি হচ্ছে, crypto.click invite.php। এখন আপনি স্টোরিটা যদি সাজান যে এখানে ইনভাইটেশন চলছে, এই লিঙ্কে দিয়ে প্রমোশনাল লিঙ্ক ক্লিক করলে আপনার আহ, আহ, অল্প কিছু বিট কয়েন ফ্রি পাওয়া যাবে, তাই না?
যেটা আপনি স্টোরি সাজিয়ে মানুষকে বোকা বানাতে চাচ্ছেন, সেটা প্যারামিটার দিলেন আইডি অর সামথিং কিছু একটা। ওকে, আমার ফিশিং লিংক তৈরি হয়ে গেল। এখন বাকি কনটেক্সট কি? আমার একটা স্টোরি বিল্ড আপ করা আর মোটিভেশন ফ্যাক্টর ব্যবহার করা। ইনভাইটেশন, জয়েন লিঙ্ক, প্রমোশনাল লিঙ্ক, এটা তো একটা বড় মোটিভেশনের ফ্যাক্টর। ওকে, আচ্ছা, এটা গেল আমাদের ম্যানুয়াল অ্যাপ্রোচ নিয়ে বা কি বলে নন ম্যালিশিয়াস কিছু কথা। এরপর দাঁড়াও, টালি লিনাক্সের আরেকটা টুলস দেখাই। শুধু সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর ফোকাস করে এন্টায়ারলি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড একটা টুলস আছে, নাম হচ্ছে সেট কিট। স্পেলিং ভুল করেছি, সেট টুল কিট। ওকে, আচ্ছা, আমার এটা সুডো দিয়ে রান করতে হবে, সুডো সেট টুল কিট। ওকে, যেহেতু প্রথমবার রান করছি আমি, কালই এটা নতুন সেট আপ, তো আমাকে বলছে যে আমি তাদের টার্মস কন্ডিশনে এগ্রি করছি কিনা। ইয়েস। ওকে, সুবিধা কি, এখানে এক্সট্রা করে কোনো কমান্ড বা কিছুই বলা লাগে না। ওর এখানে যে পাশে আপনার কথা আবার ভেঙে ভেঙে আসতেছে। ওকে, সেট টুল কিট নিয়ে বলছিলাম যে ওর এখানে প্রথমবার যখন রান করছি টার্মস কন্ডিশন চাই, ইয়েস অপশন দিব। আর এখানে এক্সট্রা করে কোনো কমান্ড দেয়া লাগে না, ওর পাশে দেখুন অপশন নাম্বার দেয়া আছে। একটু আগে বলছিলাম যে ফিশিং এর ক্ষেত্রে আপনারা অন্যান্য টুলস সার্চ করতে পারেন, অন্যান্য অটোমেটিক টুলস সার্চ করতে পারেন, একটু আগেই বলছিলাম। তো ওই টুলস গুলোর ক্ষেত্রেও যেটা সুবিধা হয়, বেশিরভাগ টুলসই এক্সট্রা করে কোনো কমান্ড দেয়া লাগে না। ঠিক আছে, তো আপনারা যদি এটা একা একা চেষ্টা করতেও যান, কোনো বাধার সম্মুখীন হবেন না। ওকে, সে টুল কিট দিয়ে দেখাই, অন্য টুলস রান করতে গেলেও সহজ লাগবে, কষ্ট হবে না। ওকে, আচ্ছা, তো আমরা এখানে করতে চাচ্ছি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক। জাস্ট অপশন 1 সিলেক্ট করে এন্টার দিলাম। হ্যাঁ, কি ধরনের অ্যাটাক করতে চাচ্ছি? ইনফেকশিয়াস মিডিয়া জেনারেটর। তবে এইখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো আরেকটা টুলস নাম হলো মেটাস্প্লয়েট। ওই টুলসটা এই টুলসটার সাথে কানেক্টেড। তো ইনফেকশিয়াস মিডিয়া জেনারেটর, ক্রিয়েট পেলোড অ্যান্ড লিসেনার, এই কনসেপ্ট গুলোর সাথে এই টুলসের কনসেপ্ট জড়িত। যার কারণে দেখবেন বাসায় প্র্যাকটিস করতে গেলে এই দুইটার উদাহরণ বা সিস্টেমগুলোর বা অন্যান্যগুলোর সিস্টেম হয়তো পুরোটা বুঝে উঠতে পারছেন না। তার কারণ হলো মেটাস্প্লয়েট টুলস এর আলোচনা আমরা এখনো করিনি। ওকে, আমরা সামনে আমাদের সিস্টেম হ্যাকিং এর যে মডিউল, সেইখানে একটা ক্লাসে আমি মেটাস্প্লয়েট নিয়ে ব্যাখ্যা করব। ওকে, তখন কি হবে, এই মেটাস্প্লয়েট টুলস বোঝা থাকলে এই সেট টুলকিটের আরো কিছু অ্যাক্টিভিটি বুঝতে সহজ হবে। তো যার কারণে এখন 100% এর এই টুলস এর এত এত অপশন, 100% সবগুলো হয়তো আপনি এখনই বুঝতে পারবেন না। নো টেনশন। স্পেয়ার ফিশিং বা এগুলোর ক্ষেত্রে কি হয়, আমি একটা দেখাই উদাহরণ, ইনফেকশিয়াস মিডিয়া জেনারেটর, ফাইল ফরম্যাট এক্সপ্লয়েট। জাস্ট অপশন গুলো আমি সিলেক্ট করে হয়তো এখানে বলাই আছে যে স্যার আপনার কথা শোনা স্যার যাচ্ছে অনেক না, আস্তে সাউন্ড আসতেছে। আসছে স্যার, আপনার কথা শোনা যাচ্ছে না, ডিস্টর্ট হইতেছে। কার জানি মাইক ওপেন, এই যে। আচ্ছা, এখন আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। ওকে, বলছিলাম সেট টুলকিট টুলস এর কথাটা।
তো এই একটা টুলস আবার আরেকটা টুলস এর উপর ডিপেন্ডেন্ট, মেটাস্প্লয়েট। তো এই মেটাস্প্লয়েট টুলস এর আলোচনাটা আমরা সিস্টেম হ্যাকিং মডিউলে গিয়ে করব, ঠিক আছে? তো এখন যার কারণে এই টুলস এর 100% সব অপশন হয়তো আপনি পুরোটা বুঝে উঠবেন না। তারপর আমি একটা দেখাই, যেমন হচ্ছে যে আমি যদি চাই কোন একটা ইউএসবি বা কোন ইমেইলের মাধ্যমে হোক, সিডি ড্রাইভের মাধ্যমে হোক, কাউকে ম্যালিশিয়াস একটা ফাইল পাঠাবো, যে সে ওটা ওপেন করার সাথে সাথে আক্রান্ত হয়ে যাবে। ওকে, তো আমাদের রিভার্স কানেকশনের একটা আইপি অ্যাড্রেস আছে, যদিও আমাদের এখানে এটা যদি আপনার এমন হয় যে লোকাল নেটওয়ার্কে নাই, বাইরে আপনি বাংলাদেশ থেকে বসে ইউরোপের কাউকে আক্রমণ করছেন বা টেস্ট করছেন, সেক্ষেত্রে পাবলিক আইপি অ্যাড্রেস লাগবে। সেখানেও আপনি আরেকটা কাজ করতে পারেন, ভিপিএস যেগুলো হয় বা হোস্টিং প্রোভাইডার যেখানে আছে, ভিপিএস নিলে বেটার। সেইখানে কালি লিনাক্স অথবা শুধু সেট টুলকিট টুলসটা সেট আপ করে নিতে পারেন। তাহলে কি হবে, আপনার পাবলিক আইপি অ্যাড্রেস তৈরি হবে। সাপোজ আপনার পাবলিক আইপি অ্যাড্রেস 45.23.12.99, সাপোজ এটা আপনার পাবলিক আইপি অ্যাড্রেস, ঠিক আছে? ওইটা বলতে হবে যে এইখানে কানেকশনটা আসবে। এই একটা ও একটা ফাইল তৈরি করে দিবে, আপনার ভিকটিম যদি ফাইল ওপেন করে সাথে সাথে এই অ্যাড্রেসে তার কম্পিউটারে অ্যাক্সেস চলে আসবে। ওকে, দেখুন এখানে অনেকগুলো তৈরি করা আছে। যে কোনো ফাইল দিলে হবে না, অ্যাডোব পিডিএফ রিডার যেটা আছে, হ্যাঁ, অ্যাডোব পিডিএফ রিডারের বেশ কিছু দুর্বলতা ব্যবহার করে সে এখানে তৈরি করতে পারে। যেমন 21 নাম্বারটা দিয়ে অ্যাডোব রিডার মেমোরি করাপশন ভালনারেবিলিটি, সে ওই দুর্বলতার বেসিসে একটা পেলোড তৈরি করবে। আমি কানেকশন এখানেও যে স্যার মেটাসের কনসেপ্ট আসছে। স্যার আপনি আবার কিছু কথা একটু পিছায় বলতে পারবেন? একজন কল দিছিল তো আমাকে, ওই কলের জন্য আমি কিছু শুনতে পাইনি। আচ্ছা, আপনি তাহলে ক্লাস রেকর্ড দেখে নিন, কেমন? ভাইয়া আমরা আলোচনা কন্টিনিউ করি, না হলে আবার নেট ডাউন করলে যা বলছিলাম তাও শুনতে পাবেন না, হ্যাঁ? আচ্ছা, তো এই অংশটা আবার মেটাস্প্লয়েট টুলস এর কনসেপ্ট। ওকে, আপাতত আমরা একটা অপশন দিই। আমি আবারও বলছি যে ওই মেটাস্প্লয়েট টুলস এর আলোচনা না হলে এটা বুঝতে কষ্ট হবে। সিস্টেম হ্যাকিং এর কিছু বিষয় আছে। ওকে, তো আমাদের আইপি অ্যাড্রেস যদি ভাইয়া হ্যাঁ বল। ভাইয়া আমার আমার ইয়ে যে কালিতে তো আপনার এই যে ইনফেকশিয়াস ইয়েটা আসতেছে না, মানে এখানে আমাদের 6টা অপশন আসছে, ওখানে আমাদের ইনফেকশিয়াস অপশনটা পাচ্ছি না। আচ্ছা, আপনি ক্লাস রেকর্ডটা আবার একটু দেখিয়ে নিন, উপরে অপশন গুলো আছে। ওকে, আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, মানে আপনি হয়তো ওই পার্টটা একটু মিস করে গিয়েছেন। আচ্ছা, কোন পোর্টে আমাদের কানেকশন আসবে? মনে করুন 8089 পোর্টে কানেকশন আসবে, জাস্ট এগুলো বলে দিয়েছি। ও কি করবে, অ্যাডোব এখানে অবশ্য কাহিনী আছে। আপনি যে ভিকটিমকে পাঠাবেন, আপনার নিশ্চিত হতে হবে সে অ্যাডোব পিডিএফ রিডার ব্যবহার করছে কিনা। ওকে, আবার ক্ষেত্র বিশেষ এমন হতেই পারে অ্যাডোব পিডিএফ রিডার ব্যবহার করছে কিন্তু এমন কোন একটা ভার্সন ব্যবহার করছে যার এই দুর্বলতাটা নাই, মেমোরি কারাপশন ভালনারেবিলিটিটা নাই, এমন হতে পারে। তো এখানে আনসার্টেনিটির অনেক বিষয় আছে। এইখানে দেখুন আমার একটা পিডিএফ ফাইল তৈরি হচ্ছে, সেখানে লোকেশন বলে দিল। আচ্ছা, এটা পারমিশন ডিনাইড সুডো দিয়ে করলে, যদিও এটা পিডিএফ ফাইল কিন্তু ভিতরে আমাদের কোনো তথ্য লেখা নেই। ওকে, সরাসরি কিছু ম্যালিশিয়াস কোড যুক্ত করা এই পিডিএফ ফাইলটা। তো আপনি এই লোকেশন থেকে এই পিডিএফ ফাইলটা নিয়ে বা এটাকে রিনেম করে যদি ভিকটিমকে পাঠান, সে ক্লিক করলে বা এই পিডিএফ ওপেন করলে আক্রান্ত হয়ে যাবে। ওকে, এটা তো জাস্ট একটা উদাহরণ। সেট টুলকিট সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর আরো বিভিন্ন আক্রমণ আমাদের করার সুযোগ দেয়। ওকে, তো আপনারা এই টুলসটা নিয়েও কি করবেন, এক্সপ্লোর করবেন। অপশন জেনে রাখতে তো ক্ষতি নেই, তাই না? কিভাবে ইমপ্লিমেন্ট করবো সেটা পরের হিসাব, যদি পাবলিক আইপি লাগে কাজ পাই তখন
না হয় ক্লায়েন্টের জন্য আমরা কিছু ইনভেস্ট করলাম, $10 বা $15 যদি লাগে, যদি এমন আমাদের প্রজেক্ট প্রপোজাল হয়, সেক্ষেত্রে আমরা চিন্তা করে দেব। ওকে, কিন্তু আপাতত শিখে তো রাখো, বা এটা ব্যবহার না পারলেও ফ্রিতে অন্তত মিনিমাম ট্র্যাকিং যেটা গ্র্যাবিফাই দিয়ে কিন্তু সেটা করা সম্ভব। ঠিক আছে, আমি ম্যালিশিয়াস কিছু যুক্ত করব না, সিস্টেমের অ্যাক্সেস নিব না, কিন্তু অন্তত আমার ফিশিং ক্যাম্পেইন, ম্যালিশিয়াস ক্যাম্পেইন যে সাকসেসফুল হচ্ছে সেটা তো ধরতে পারবো গ্র্যাবিফাই দিয়ে, তাই না? যে কারা কারা এই লিঙ্কে ক্লিক করেছে সেটা। ওকে, আচ্ছা। অন্যান্য যে টুলস, যেমন লাস্ট ক্লাসে জেট ফিশার নিয়ে দেখাচ্ছিলাম, জেট ফিশার টুলস এর সুবিধা কি, ওরা যেখানে টেমপ্লেট বানানোই থাকে, আচ্ছা এখানে হচ্ছে গিফ বানিয়ে রেখেছে তো ছবিগুলো দেখা যায় না। এটা কি স্যার বাংলাদেশি কারো বানানো? ওখানে দেখলাম সেই বাংলাদেশি স্টুডেন্ট লেখা। হ্যাঁ, এটা দুইটা এডিশন আছে, একটা বাংলাদেশির বানানো, তো যেটা হয় বাংলাদেশির আসলে স্ক্র্যাচ থেকে বানানো কিনা আই ডোন্ট নো, মানে এই সিমিলার টাইপের আরো অনেক টুলস আছে, গো ফিশ আছে, পাই ফিশ আছে। হ্যাঁ, মানে একদম একই রকম মেকানিজমের, আমি হ্যাঁ, জানি না। পাই ফিশটা স্যার দেখছি এর আগে, হ্যাঁ হ্যাঁ, সেম দেখতে। সেম প্রসিডিউর। তো ওর ভিতরে এরকম বিভিন্ন টেমপ্লেট বানানো থাকে বিভিন্ন সাইটে লগ ইন পেজের মতো। ওকে, আপনি রান, এখানেও জাস্ট অপশন দিবেন, রান করে ও হচ্ছে লিংক তৈরি করে দেয় আমার। এই যে এই ম্যালিশিয়াস লিংক এরকম তৈরি করে দেয়, যে গ্রিন কালারের যে অংশটা, এই ম্যালিশিয়াস লিংক কাউকে পাঠালে সে হচ্ছে ফেসবুক, মনে করুন ফেসবুকের টেমপ্লেট ব্যবহার করেছেন, তার না, এটা লোড হচ্ছে, একদমই ফেটে গিয়েছে ছবিটা। ওকে, কে কোন আইপি অ্যাড্রেস থেকে এটাতে লগ ইন করেছে, কি ইউজার নেম পাসওয়ার্ড আছে, সেগুলোও ফাইলে সেভ থাকে। অধিকাংশ অটোমেটিক টুলসের একই রকম মেকানিজম, নাথিং এলস, কিন্তু এই যে এই অংশটাই হচ্ছে প্রবলেম। তো এই ক্ষেত্রে আমি আবারও বলছি, আপনাদের একটা বাসায় অ্যাসাইনমেন্ট বিবেচনা করতে পারেন, যেরকম আরো অটোমেটিক টুলস এক্সপ্লোর করে দেখা যে এই এই অসুবিধার সমাধান অন্য কোনো টুলসে দেয় কিনা, এবং পেলে অবশ্যই গ্রুপে সেটা শেয়ার করবেন। ঠিক আছে, আচ্ছা, না হলেও আমাদের ম্যানুয়াল ওয়ে আছে, হোস্টিং ডোমেইন আছে, অথবা অর অ্যাটলিস্ট সেন্ড মেইল অ্যান্ড ক্যাচ ইউজিং গ্র্যাবি। ওকে, এটা বেয়ার মিনিমাম বা আমাদের নন মেলিশিয়াস একটা মেকানিজম। ওকে, তো আমাদের এখানে আবারও বলি যে আমাদের মূল সাকসেস রেট নির্ভর করছে এই দুইটা জায়গাতে, টুলস আমাদের একটা হেল্পিং হ্যান্ড, জাস্ট ক্রেডেনশিয়াল বা এগুলো ক্যাচ করতে হেল্প করছে, কিন্তু এগুলো ছাড়াও যেমন এই ফিশিং এর ক্ষেত্রে কি হয়, তারা বিকাশে যে কল দিচ্ছে, তারা কালি লিনাক্সের নামও হয়তো অনেকে কোনোদিন শুনে নাই, জীবনে দেখেও নাই কি জিনিস, কিন্তু শুধু স্টোরির মাধ্যমে তারা ক্রেডেনশিয়াল হাতিয়ে নিচ্ছে। এটাও পসিবল, জাস্ট চিন্তা ভাবনাটা একটু নতুন কিছু ভিন্নভাবে স্টোরি সাজানো চিন্তা করাটা ইম্পর্টেন্ট। ওকে, এবং এই যে সাইট বিল্ড আপ নিয়েও আমরা মিনিমাম একটু হলেও আলোচনা ক্লাসে করেছি, যেন ওই কনসেপ্টের এইচটিএমএল আর পিএইচপির ওই কনসেপ্টের উপর বেস করে আপনি নিজে একটা কিছু তৈরি করতে পারেন। ওকে, দেখুন ফান্ডামেন্টালের আলোচনা এখানে ভাবে দরকার পড়ছে। যাই হোক,
সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর কথা এ পর্যন্ত থাকুক। আমরা আবার আরেকটা কনসেপ্টে ফোকাস দিব এবং আবারও 5 মিনিট না, এবার একটু কমিয়ে দেব। ঠিক 4 মিনিটের একটা ব্রেক নেব। ওকে, 53 বাজে। আচ্ছা, কেউ কোনো মোবাইল ইউজ করবে না, আদার্স কারোর সাথে কথা বলারও দরকার নেই, এতে আপনার মাইন্ড ডাইভার্ট হয়ে যাবে। আমরা যেহেতু নতুন আরেকটা টপিক শুরু করবো, আপনার ব্রেনকে ফোকাস করার জন্য একটু সময় দেন। ওকে, ওকে, আমাদের টাইম স্টার্টস নাও। সবাই একটু ফোকাস করুন। আমরা আহ মানে ব্রেনকে শান্ত রাখবেন। মোবাইল, নো মোবাইল, কারোর সাথে কথা নয়। আরো বেটার হয় চোখ বন্ধ করে বসে একটু বিশ্রাম নিন। আমরা নতুন আরেকটা টপিকের আলোচনা করব। টাইম শেষ হয়ে গেলে আমি নিজেই মাইক্রোফোন অন করে রেসপন্স করব। নো টেনশন।
ওকে, আমাদের টাইমস আপ। আমরা এখন আমাদের পরের যে কনসেপ্টটা সে আলোচনা স্টার্ট। ওকে, আচ্ছা, এখন আমরা আলোচনা অ্যানোনিমিটি নিয়ে, মূল আলোচনা অ্যানোনিমিটি নিয়ে। এটা সরাসরি হ্যাকিং টেকনিক না বলে কমিউনিকেশন টেকনিক বলতে পারি। মোস্টলি আমরা এই জায়গাতে প্রাইভেসির ফোকাসটা দিই, যদিও বর্তমান সময়ে আসলে 100% প্রাইভেসি বলে কিছু আর সম্ভব না। সেই অবস্থায় আমরা আর নেই। ঠিক আছে, আমাদের চারিদিকে এমন ভাবে সব ডিভাইস কানেক্টিভিটি এমন ভাবে তৈরি করা, 100% অ্যানোনিমাস হওয়া, 100% আত্মগোপনে যাওয়াটা এখন আর সেই সুযোগটা নেই। আমরা যেটা করতে পারি, প্রথমত বোঝার চেষ্টা করতে পারি যে আমাদের কিভাবে ট্রেস করা হচ্ছে, ট্রেস, এবং সেই কনসেপ্ট থেকে আমরা আমাদের ট্রেসিংটা তুলনামূলক রেডিউস করে আনতে পারি। এতে করে উপকার যেটা, যে আমাদের ম্যানিপুলেশন যেভাবে করা হয় বা হয়ে থাকে এটাও কমে আসবে অনেকটা। আমাদের ম্যানিপুলেশন কিভাবে করা হয়, সিম্পলি ফেসবুকের কথাই যদি বিবেচনা করেন, ও কি করে, এটার একটা ভালো উদাহরণ পেয়েছিলাম, মানে নিজের চোখে দেখা। এই আহ, 1-2 বছর আগে শেখ হাসিনা সরকারে ক্ষমতায় থাকাকালীন হিন্দুদের দুর্গাপূজার সময় হামলা হলো, তাই না? কত হামলা, কত ইস্যু হলো। যদিও অবশ্যই সেটা আহ, শেখ হাসিনার আহ, রাজনৈতিক একটা হাতিয়ার সেইটার জন্য ব্যবহার করছে, কিন্তু এই জায়গাতে আমরা যে সোশ্যাল মিডিয়াকে দেখে থাকি তার একটা চমৎকার ভূমিকা আছে, চমৎকার খারাপ ভূমিকা। ফেসবুক কি করে, তারা ক্রমাগত আমাদের ট্রেস করে, প্রচন্ড রকমের ইনফরমেশন তারা আমাদের সম্পর্কে নেয়, এবং তারা খুব ভালো করে আমাদের বিহেভ অ্যানালাইসিস করে, আমরা কি পছন্দ করি, হ্যাঁ, এবং কোন ধরনের কন্টেন্ট দেখলে আমরা বেশি সময় ফেসবুকে থাকি। মানে আমি যেটা পছন্দ করি ওই রিলেটেড, বা আমি হয়তো কখনো একবার দেখেছিলাম ওই রিলেটেড কন্টেন্ট তারা বেশি বেশি করে শো করে, তখন এমনিতেই মানুষজনের উপর হচ্ছে হামলা। হ্যাঁ, তো ফেসবুক যেটা করেছে, এবং এটা নিয়ে ইউরোপেও মাঝে মধ্যে ওরা মামলা খায়, হ্যাঁ, এটা নিয়ে আইনি অনেক ঝামেলায় চলে। ওরা বলে যে না, আমরা এমন কিছু করিনি, কিন্তু দিন শেষে দেখা যায় যে ওরা এই টাইপের কাজ কি করেছিল। যারা মনে করুন সনাতনী আছে, এখানেও হয়তো কেউ কেউ থাকতে পারে, তাদেরকে বেশি বেশি করে এই ধরনের পোস্ট দেখা হচ্ছিল যে হিন্দুদের উপরে অ্যাটাক হচ্ছে। আর এদিকে যারা মুসলিম আছে তাদেরকে বেশি করে দেখানো হচ্ছিল যে না, বাংলাদেশ শান্ত আছে, কোনো এরকম কিছু হয়নি। ঠিক আছে, একে তো তার শেখ হাসিনার মিডিয়া এক ধরনের অপপ্রচার চালাচ্ছে, আর ফেসবুক এখানে লিটারেলি ডিভাইড অ্যান্ড রুল এই টাইপের ফর্মুলা অ্যাপ্লাই করছে, যে এবং মানে আমরা কি বিভক্ত হয়ে যাচ্ছিলাম। ঠিক আছে, আমি ব্যক্তিগতভাবে যারা সনাতনী আছে তাদের খোঁজ খবর নিয়ে, আমার বন্ধু বান্ধব যারা আছে তাদের থ্রুতে বিষয়টা পরে রিয়েলাইজ করতে হবে যে আসলে প্রবলেমটা হচ্ছে কোথায়। ফেসবুকে অনেক জিনিস শেয়ার হচ্ছে, যারা হিন্দু আছে তারা মনে করছে যে আমাদের হয়তো শেষ করে ফেলছে, আমরা আর নাই। আর এদিকে মুসলিমরা জানছে যে না, এরকম কিছু হচ্ছেই না। ওকে, এটা কি একটা সরাসরি ম্যানিপুলেশনের উদাহরণ, যে আমাদের পুরো একটা সোসাইটিতে সিম্পলি ফেসবুক কারে কোন ধরনের পোস্ট দেখা, কিছু লাগবে না, ওর নিজেরও পোস্ট করা দরকার নেই, অন্যের লেখা পোস্টই একটু ঘুরিয়ে পেঁচিয়ে মানুষের সামনে যদি উপস্থাপন করে, ঢাকা শহরে এখনই দাঙ্গা লেগে অন্তত লাখখানেক মানুষ মারা যাবে, এত বড় ক্যাপাসিটি এর আছে। এবং আমাদের এই যে সরকার পতন হলো, এখানেও অবশ্য ফেসবুকের অনেক বড় অবদান আছে। ঠিক আছে, মানুষ যদি এই হামলার ঘটনা না দেখতো, তবে এখানে ঘটনা যেটা হয়েছে, দলমত নির্বিশেষে সবাই আসলে বিক্ষোভ করেছে, ফেসবুকে জিনিসগুলো শেয়ার করেছে। হ্যাঁ,
মানে কেউ বাকি থাকেনি, যারা আওয়ামী লীগ ঘরানার এরাও এই টাইপের পোস্ট দিয়েছে, যার কারণে ফেসবুক সেভাবে ম্যানিপুলেশন হয়তো করেনি, অথবা পিছনে অন্য গল্প থাকতে পারে। মুক্তিযুদ্ধের যেমন হয়েছিল, পিছনের গল্প অন্য কিছু, আমরা এখনো জানি না। হ্যাঁ, তো যাই হোক, ম্যানিপুলেশন জিনিসটা কতখানি খারাপ, ট্রেস করে এই যে ম্যানিপুলেশন করছে, এটা চরম বাজে একটা জিনিস। হ্যাঁ, এখন ফেসবুক বা এরকম অ্যাপ্লিকেশন যদি আপনাকে জানে যে আপনি কি ধরনের ওষুধ খান, হ্যাঁ, এবং এই রিলেটেড বিজ্ঞাপন দেওয়া শুরু করে, এবং যাদের টাকা আছে, মনে করুন বেক্সিমকো ফার্মা, এই যে সালমান এফ রহমানের, মনে করুন তার তো অঢেল টাকা, জনগণের মেরে দেওয়া টাকা, সে ফেসবুকে গণহারে যদি বিজ্ঞাপন চালায় যে নাপা ট্যাবলেটের দরকার নেই, বেক্সিমকো মনে করুন আরেকটা কিছু একটা কি জানি আহ কিছু একটা টুলস, কি বলে, ওষুধ বের করলো এক্স ওয়াই জেড, প্রচন্ড বিজ্ঞাপন বা ম্যানিপুলেশনের মাধ্যমে কি করতে পারে, মানে খারাপ জিনিসও আমাদের দিয়ে দিতে পারে। যে আমরা বিজ্ঞাপন দেখতে দেখতে, শুধু বিজ্ঞাপনের কথাই কেন বলছে, আদার্স অনেক ওয়ে আছে ম্যানিপুলেশনের। আমাদের যত বেশি ট্রেস করা হবে, যত আমাদের ইনফরমেশন ওদের কাছে থাকবে, ওরা তত ভালো ম্যানিপুলেট করতে পারবে। হ্যাঁ, এবং এমনও আছে অ্যাকচুয়ালি আপনার যে কি বিহেভিয়ার, আপনি আসলে কোন ধরনের মিষ্টি পছন্দ করেন এবং কি কালার পছন্দ করেন, হ্যাঁ, এটা আপনার চেয়ে সোশ্যাল মিডিয়া এখন ভালো জানে। আর শুধু সোশ্যাল মিডিয়া না, ইন্টেলিজেন্স এজেন্সিরাও আছে পিছনে। ফেসবুক। হ্যাঁ, তো এগুলো দিয়ে আপনাকে ম্যানিপুলেট করা খুব সহজ। ফেসবুকে কেন আপনি ঘন্টার পর ঘন্টা সময় কাটান, কেন, ওয়াই, কি এমন পোস্ট আছে সেখানে, নাথিং এলস। গেমস এর ভিতরে ঢুকলে সেটা ভিন্ন হিসাব, গেমস এর ভিতরেও ম্যানিপুলেট করে। এই যে ফ্রি ফায়ার, হ্যাঁ, এই যে পাবজি, এরা কি করে, এরাও আমাদের বিভিন্ন ইনফরমেশন নেয়। আমরা কি ধরনের অস্ত্র দিয়ে খেলতে পছন্দ করি, কি ধরনের ম্যাচ, কি ধরনের ম্যাচ মেকিং করলে আমরা ঘন্টার পর ঘন্টা এখানে টাইম স্পেন্ড করব এবং তাদের পিছনে টাকা পয়সা ঢালবো, এই ডাটাগুলো তারা অ্যানালাইসিস করে 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 আমাদের ম্যানিপুলেট করে। এবং যারা একটু কিছুদিন গেম টেম খেলে, কম বেশি সবাই আসলে টাকা পয়সা নষ্ট করে। আপনারাও যদি কেউ খেলেন, হ্যাঁ, হয়তো এখন বলবেন না, কিন্তু যেটা হবে যে জিজ্ঞাসা করলে বা খুঁজলে দেখা যাবে তারাও এই গেমস গুলোর পিছনে কিছু না কিছু টাকা পয়সা ওয়েস্ট করেছেন, তাই না, ডায়মন্ড বা স্কিন বা এই জাতীয় জিনিসপত্র কেনার জন্য। তো এগুলো কেন হচ্ছে আসলে, ম্যানিপুলেশনের কারণে। যত ট্রেস করবে, তত ম্যানিপুলেট করবে, তত আমাদের জন্য ক্ষতি। কেউ এগ- কখনো কাট, হ্যাঁ বলুন। এগুলা ইনফ্লুয়েন্স ক্রিয়েটরদের জন্য বেশি হয়, ওরা প্রলোভন দেখায় দেখায় এগুলা আর কি মানুষকে মানে ম্যানিপুলেট করে হ্যাঁ বেসিকলি। হ্যাঁ, এই তো ম্যানিপুলেট হ্যাঁ, করে। ইউটিউবার ইউটিউবার যারা, হ্যাঁ হ্যাঁ, তো আমাদের এই ডাটাগুলো যত আমরা প্রোটেক্ট করতে পারবো তত বেটার। আদারওয়াইজ আমাদেরকে ওই যে কাঠের পুতুল যেভাবে নাচায় হাতে দড়ি দিয়ে, সেভাবে আসলে নাচানো সম্ভব, ম্যানিপুলেট করা সম্ভব, এটা আমাদের জন্য ক্ষতি। হ্যাঁ, আমি নিজে একটা কিছু ডিসিশন নিব সেই উপায়টা নাই। এখন মোস্ট অফ দা আমাদের ডিসিশনই আসলে হয়ে থাকে বায়াসড। ওকে, মনে করুন আম, আহ, প্যালেস্টাইনে হামলা হচ্ছে, হ্যাঁ, অবশ্যই সেখানে যে মানুষ মারা যাচ্ছে, এটা অবশ্যই একটা আমাদের জন্য কনসার্নের বিষয়, এবং আমরা অবশ্যই সেখানে শব্দ তুলবো। কিন্তু কুর্দিস্তানে, হ্যাঁ, তুরস্কের প্রেসিডেন্ট যে মনে করুন কুর্দিস্তানে যে হামলা চালায়, হ্যাঁ, এটা বললে অনেকে অনেক রকম কথা বলে। তো কুর্দিস্তানে হামলা হয়, ইয়েমেনে হামলা হয়, কিন্তু ওই জায়গাগুলোতে আমরা কি সেভাবে কি ডিসিশন নেই, সেভাবে কি আমরা কি বলে প্রোটেস্ট করি না, কারণ আমাদের ডিসিশন, এই জিনিসগুলো হয়ে যায় বায়াসড। বিভিন্ন ভাবে আমাদের ম্যানিপুলেট করে, এমন ভাবে তথ্য উপস্থাপন করে যে আমরা এক পক্ষের, মানে তারা যেভাবে চাচ্ছে এই রিলেটেড ডিসিশন আমরা নিয়ে থাকি। ওকে, যাই হোক, আমি কিছুটা হলেও বোঝাতে পারছি যে আসলে কেন আমাদের প্রাইভেসি অ্যানোনিমিটি বিষয়গুলো ইম্পর্ট্যান্ট। যত তাদের কাছে ইনফরমেশন কম দেয়া যায় তত বেটার, কিন্তু 100% এখন আর পসিবল না, নট ইকুয়ালস টু 100%, কারণ প্রত্যেক পরতে পরতে আমাদের ট্রেস ট্র্যাকিং করা হয়ে থাকে। ওকে, একটা একটা উদাহরণ দেখাই। কয়েকদিন আগে ভিডিওটা দেখলাম, ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে, হাউ সিআইএ বেস ওয়ার্কস। ওকে, এখানে
এই ভিডিওর এইখানে তারা কিছু পেপার বা এটার উপর বেস করে দাবি করছে যে সিআই এর কাছে এমন ধরনের প্রোগ্রাম আছে এবং হ্যাকিং এর মাধ্যমে তারা যেটা করতে পারে ভার্চুয়ালি পৃথিবীর যে কোনো ডিভাইসকে, স্যামসাং এবং অ্যাপল, গুগল, এইগুলোকে সিক্রেট মাইক্রোফোন আকারে তৈরি করে ফেলতে পারে। অর্থাৎ আপনার ঘরে যে অ্যাপল ব্যবহার করছেন বা স্যামসাং এর মোবাইল ব্যবহার করছেন, হয়তো আমাদের সাথে কোনো গোয়েন্দা সংস্থার মানুষজন তারাও ক্লাস করছে, কথাগুলো শুনতে পাচ্ছেন। তো তাদেরকেও অনেক অনেক অভিনন্দন, লাল গোলাপ শুভেচ্ছা, ক্লাস করলে আমাদের সাথে। তো বিষয় যেটা হচ্ছে যে দেখতে চাইলেই যে কোনো ডিভাইসকে তারা ওপেন করে ট্রেস করতে পারছে। আরো আছে, এটা দেখো, এই চারটা হচ্ছে স্যাটেলাইট। হ্যাঁ, এটা অস্ট্রেলিয়া থেকে মেনটেন করে। এই চারটা ডট হচ্ছে স্যাটেলাইট এবং এই অক্ষতেই তারা মানে ফিক্সড, এটা এরা মুভ করে না। এবং এই চারটা স্যাটেলাইট এখানে কিন্তু পুরো পৃথিবীর ম্যাপ, মানে আল্লাহ দুনিয়ার পুরো যে রেঞ্জ যেখানে মানুষজন থাকে, আমাদের গোলাকার মানচিত্রে এবং পুরোটাই কভার করা যায় এই চারটা স্যাটেলাইট দিয়ে। তো এই শুধু এক স্যাটেলাইট দিয়ে তারা যে পরিমাণ তথ্য সংগ্রহ করে, হ্যাঁ, স্যাটেলাইট গুলোতে অনেক অনেক ডিভাইস কিন্তু থাকে। আমাদের বসে বসে রুম টেম্পারেচার পর্যন্ত দেখা যায়, অনেক ম্যানিপুলেশন তথ্য তাদের কাছে চলে যায়। ওকে, তো আপনি যে যদি ভাবেন যে না আমি সবকিছু ছেড়ে খেড়ে আসলে কি বলে হিমালয়ে চলে যাব, সন্ন্যাসী হব, সেই উপায়টাও এখন আর নাই। হিমালয়ে যাবেন, উপর থেকে স্যাটেলাইট থেকে বসে বসে আপনার ছবি তুলবে যে ওখানে হিমালয়ে বসে আছে। ওকে, প্রাইভেসি এখন আর 100% সম্ভব না, কিন্তু প্রচুর পরিমাণে আমাদের ট্রেস করা হচ্ছে। তো আমি এখানে কিছু এরকম টেকনিক আমরা মূলত আজকে শেয়ার করব যে টু ইনক্রিজ প্রাইভেসি, মূল হতো আলোচনা এটা নিয়ে। আচ্ছা, আর একটা বিষয় যেটা হচ্ছে মার্কেট প্লেসে কাজের ক্ষেত্রে ক্লায়েন্ট সামটাইম আমাদের হ্যাকার সিনারিও তৈরি করতে বলতে পারে। অর্থাৎ সেখানে হ্যাকাররা যেরকম তাদের আইডেন্টিটি হাইড করে আক্রমণ চালায়, হ্যাঁ, ক্লায়েন্টও চাইতে পারে যে আমরা যেন সেরকম একটা অ্যাপ্রোচে আগাই। তো সেক্ষেত্রে আমাদের এই প্রাইভেসি অ্যানোনিমিটি কনসেপ্ট গুলো কাজে লাগবে, যে যেন হ্যাকাররা যেরকম তাদের আইডেন্টিটি সহজে ট্রেস করা যায় না, খুঁজে পাওয়া যায় না, হ্যাঁ, এমন একটা অ্যাপ্রোচের তারা চাইতে পারে। ওকে, তো এই জন্য আমাদের আজকের আলোচনা টু ইনক্রিজ প্রাইভেসি আমরা কি কি করতে পারি, একটা একটা করে টেকনিক শেয়ার করি। সবচেয়ে প্রথমে যে জিনিসটা বড় প্রবলেমের জায়গা বা মেইন, সেটা হচ্ছে মেটা ডাটা। মেটা ডাটা জিনিসটা কি? আমরা যাই ডকুমেন্ট তৈরি করি, যেমন এই যে ভিডিওটা যারা তৈরি করেছে, হ্যাঁ, এটারও একটা মেটা ডাটা থাকে, এর সাথে কিছু ইনফরমেশন থাকে। কোন অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও এডিট করেছে, কোন ডিভাইস থেকে আপলোড করেছে, এরকম যা অনেক ইনফরমেশন এই ফাইলের সাথেই থাকে। যদিও ইউটিউব, ফেসবুক ওরা মেটাডাটা রিমুভ করে দেয়, বলে যে রিমুভ করছে, বাস্তবে ওরা রিমুভ করে না। এখানে অ্যাকচুয়ালি অনেক ইনফরমেশন থেকে যায়। যেমন মেটাডাটা ভিউয়ার কিছু সাইট আছে অনলাইনে, যদিও এগুলো থার্ড পার্টি সাইট, কাউকেই আসলে বিশ্বাস করা যায় না। তারপরেও বোঝানোর সুবিধার্থে, সহজে এক্সাম্পলের সুবিধার্থে আমি এখানে একটা অন করে দেখাই। নেটওয়ার্ক ডাউন হতে পারে আমার। একটা কাজ আপনারা করতে পারেন হোয়াটসঅ্যাপে। আপনি যে ছবি পাঠান, হ্যাঁ, নর্মালি আমরা ছবি কিভাবে পাঠাই হোয়াটসঅ্যাপে, ইমেজ অপশনটাতে গিয়ে, তাই না? একটা ছবি সিলেক্ট করে অথবা একটা সেলফি তুলে পাঠাই। একটা কাজ করবেন, বা নিজের অ্যাকাউন্টে নিজেই মেসেজ করতে পারেন। আপনার ছবি একটা তুলে মোবাইলে, এখন একটা সেলফি, এখন বা ক্লাসের পরে একটা সেলফি তুলবেন এবং ওটা ছবি না ডকুমেন্ট আকারে শেয়ার করবেন। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট আকারে শেয়ার। এরপর ওই ছবিটার মেটা ডাটা যদি চেক, এখানে এসে আমি একটা যে কোনো একটা ছবি
আপলোড দেই ছবি বা যে কোনো ফাইল, আমি একটা ছবি যদি দেই, সাপোজ একটা গাড়ির ছবি আপলোড দিলাম, হোয়াটসঅ্যাপে যেটা পাবেন কোন ডিভাইস থেকে ছবি তোলা হয়েছে, কেমন কি অনেকগুলো ইনফরমেশন সেখানে জড়িত থাকে দেখা যায়। ওকে, কোন ডিভাইস দিয়ে তৈরি করা, আহ এখানে অবশ্য খুব বেশি, কারণ এটা আমি অনলাইনে ছবির সাইট থেকেই ডাউনলোড করা ছবি, হ্যাঁ, একটা ওয়ালপেপার, জাস্ট ওয়ালপেপারে কিছু সাইট, এখানে খুব বেশি মেটা ডাটা নাই। তো হোয়াটসঅ্যাপ থেকে আপনি ছবিটা নিয়ে যদি এখানে আপলোড করেন দেখতে পাবেন বা ডিভাইস রিলেটেড অনেক ইনফরমেশন সেখানে রয়ে গিয়েছে। এমনি ফেসবুক বা ইনস্টাগ্রাম যেখানে আমরা ছবি আপলোড করি ওরা এই মেটা ডাটা নিজেদের কাছে রাখে। ফেসবুক থেকে কারো ছবি ডাউনলোড করে মেটা ডাটা চেক করলে খুব বেশি তথ্য পাবেন না। ওকে, কারণ ফেসবুক এটা হাইড করে দেয়। কিন্তু আদার্স প্ল্যাটফর্ম বা হোয়াটসঅ্যাপের কথাই যদি বিবেচনা করেন, কেউ একটা ডকুমেন্ট শেয়ার করলো, সেই ডকুমেন্টটা আপলোড করলে তার যেই ডিভাইস থেকে এই ডকুমেন্টটা তৈরি করা হয়েছে, ছবি হোক ফাইল হোক, সেই ডিভাইসের অনেক ইনফরমেশন থেকে যায়। ওকে, তো এখান ভাইয়া থেকে এটা কি আমাদের ট্রেস করা। ফুটপ্রিন্টের কথা বলছেন? হ্যাঁ, এটা কি ফুটপ্রিন্টের কথা বলছেন? ফুট কিছুটা ফুটপ্রিন্টের কনসেপ্ট বা ফুটপ্রিন্টের একটা টেকনিক আমরা বলতে পারি, যে আমি অমুক ব্যক্তি কি ডিভাইস ব্যবহার করে অ্যাটলিস্ট সেই তথ্যটা পাচ্ছি, একটা তার পদচিহ্ন পাচ্ছি, পায়ের চিহ্ন খুঁজে পাচ্ছি। ওকে, এবং মেটা ডাটা রিমুভারও কিছু সাইট আছে, হ্যাঁ, যদিও সবগুলোকে বিশ্বাস করা যায় না। কালি লিনাক্সের আমাদের টুলস আছে মেটা ডাটা রিমুভার, কালি লিনাক্স। ওকে, কিছু টুলস পাবেন, আমি ওই অংশে এখন আবার যাচ্ছি না। এক্সিভ V2, এক্সিভ টুলসটা মূলত এই কাজে আমাদের বেশ হেল্প করে। ওকে, আমি আইডিয়া দিলাম, আমি টুলসটা সরাসরি রান করলাম না, কারণ তাতে কি হবে, একটা টুলস রান করতে করতে ক্লাসের টাইম শেষ হয়ে যাবে। আমাদের বাকি আরো আলোচনার দরকার আছে, আরো টেকনিক গুলো একটু বলা দরকার। ওকে, তো আপনারা যেটা করবেন, মানে অধিকাংশ শিক্ষার্থী যেটা করে যে আমি হয়তো একটা টেকনিকের কথা বলছি, নিজের জীবনেও নিজেরা এটা রান করে না, বা একটা গুগলে সার্চ করে যেটা ওপেন করবে এই কাজটাও করে না। ঠিক আছে, এমন করবেন না। একটু কষ্ট করে হলো এই যে এইখানে কালি লিনাক্সের এই যে সাইটটা, এখানেই যদি যান, টুলসের কমান্ড এক্সাম্পল কি কাজ করে এই আইডিয়া এখানে পাবেন। একটু দেখে কটা এক্সাম্পল রান করুন, তাতেও তো কনসেপ্টটা ক্লিয়ার হবে। ওকে, আচ্ছা, এটা গেল মেটা ডাটার কথা। নেটওয়ার্ক লেভেলে IP টু জিও লোকেশন একটা বিষয় আছে। যদিও আমাদের ব্রডব্যান্ড কানেকশন যেটা করে আমরা পেয়ে থাকি, ব্রডব্যান্ড বা আমাদের বাসা বাড়িতে যেই আমরা কানেকশন নিয়ে থাকি, এটা সব সময় অ্যাকুরেট হয় না। কারণ এখানে আমি নেটের একটা কনসেপ্ট বুঝিয়েছিলাম আপনাদের, যে একটা পাবলিক IP দিয়ে কতগুলো বাসায় সার্ভ করছে সেটা আমরা জানি না। তো দেখা যায় আমরা যাদের IP অ্যাড্রেস খুঁজে পাচ্ছি, দেখাই। স্যার আপনার কথা স্টপ হয়ে গেছে। না, আমি সাইট ছিল, তো অনেকগুলো সাইটই আছে। ওরাও বেশ ভালো ইনফরমেশন দিতে পারে। তো যদি আমরা সামহাও কারো IP অ্যাড্রেসটা পাই, ফিশিং এর থেকে মনে করেন IP অ্যাড্রেস পেলাম, ওই IP অ্যাড্রেসটা এনে এখানে পেস্ট করলে তার জিও লোকেশনটা শো করবে। যদিও এখানে আমার IP অ্যাড্রেসে দেখাচ্ছে, যদিও আমি অ্যাকচুয়াল IP অ্যাড্রেসে নাই, VPN কানেক্ট করা। হ্যাঁ, যদি আমি মনে করুন পিন পয়েন্ট করে বাসার লোকেশন যদি নাও পাই, তাও অ্যাটলিস্ট আইডিয়া পাবো যে এই লোকটা কোথায় আছে। ব্রডব্যান্ডে যদিও আমি এক্সাক্ট লোকেশন পাচ্ছি না, কিন্তু আইডিয়া করতে পারি এই এলাকায়
এই এই কাছাকাছি রেঞ্জ এসে হয়তো আছে। ওকে, যে আমার এখানে দেখাচ্ছে ইন্দোনেশিয়ার কোন একটা রেঞ্জে আমি আছি, এই আইএসপি ব্যবহার করছি এবং এই লোকেশন জাভা নামে কোন একটা এলাকা। তাহলে কি এটা দিয়ে আপনাকে আমি ধরতে পারবো? অনেকটা অ্যাটলিস্ট আইডিয়া পাবেন যে এই এলাকায় মানুষটা আছে। Okay? মানে কখনো কখনো পিন পয়েন্ট করে লোকেশন পেতে পারি, অনেক অ্যাকুরেট হতে পারে, আবার কখনো নাও হতে পারে, মানে এটা ডিপেন্ডস। ওকে, যদি কারো পাবলিক আইপি আপনি পাই। তো বাংলাদেশে, এখানে তো দেখাচ্ছে সিঙ্গাপুর, তাহলে এশিয়াতেই দেখাচ্ছে, বাট রিজিয়নটা তো ফুললি অ্যাকুরেট না। আমি ভিপিএন তাইলে কানেক্ট যদি আমি করি। একদম, আপনার কি মনে হয় ও আমার আচ্ছা, অ্যাকচুয়াল আইপি অ্যাড্রেস দেখাবো? আচ্ছা আচ্ছা। তো বলছিলাম আইপি টু জিও লোকেশনের কথা। তো আইপি অ্যাড্রেসটাও হাইড করাটা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ট্যাকটিক্স। ওকে, এটা নিয়ে একটু পরে বলছি, তার আগে ইমেইলের কথা আসি। ইমেইলের ক্ষেত্রেও আমাদের প্রাইভেসির দরকার, এবং বড় প্রবলেম হলো গুগল, যদিও তারা স্বীকার করে না, কিন্তু আদতে আমাদের প্রত্যেকটা ইমেলে লাইন বাই লাইন তারা কিন্তু আসলে পড়ে। ওকে, এবং আমরা কি ধরনের কমিউনিকেশন করি ওই রিলেটেড বিজ্ঞাপন দেখায়। তো সেখানেও কি আমাদের ট্রেস করা হচ্ছে, ট্র্যাক করা হচ্ছে। হুম, আমি অবশ্য গতদিন বা পরশুদিন রাতে শুয়ে একটা নিউজ নিউজ না একটা পোস্ট দেখছিলাম, প্রাইভেসি ফোকাসড ইমেইল, মানে ওখানে আরো কয়েকটা নতুন ইমেইলের সাজেস্ট করছে, তো এই জন্য মূলত অন করা। স্টার্ট মেইলটা তারা সাজেস্ট করছে, প্রোটন প্রোটন মেইলটা বেশিরভাগ ক্ষেত্রে ক্লাসে বলে থাকি, ওদের সার্ভিসটা বেশি স্টেবল, সুইডেন বেসড, কিন্তু তারপরও আসলে আমি এখন আর কাউকে বিশ্বাস করি না, কারণ হতেই পারে ব্যাকগ্রাউন্ডে কে আছে ওই ডোন্ট নো। ওকে, প্রোটন মেইলের সাইটে গেলে, এবং তবে যেটা আমাদের ফিনান্সিয়াল ট্রানজাকশন বা সামথিং এই জিনিসগুলোর ক্ষেত্রে বা ডে টু ডে ইউজের জন্য জিমেইলের চেয়ে প্রোটন মেইলটা বেশি বেটার হয়ে থাকে। ওকে, ওদের সিকিউরিটি সিস্টেমটা খুব ভালো। ওকে, আচ্ছা, এটা একটা ভালো প্রোটন মেল সাইট। দিয়ে আমরা কি করব মেইনলি? ইমেইলের অল্টারনেটিভ, জিমেইল আপনাকে ট্রেস করছে, ট্র্যাক করছে, তার বদলে আপনি প্রোটন মেইল ব্যবহার করুন। ওকে, এখানে আরো এটা কতগুলো। কিছু হ্যাঁ, এটা কিছু করবে না, এটা কিছু করবে না। পুরো প্রাইভেসি ফোকাস করেই তৈরি করে। নো মোর ট্র্যাকার্স ইন ইউর ইনবক্স, অ্যাড ফ্রি, ওপেন সোর্স, হ্যাঁ, হাইয়েস্ট স্ট্যান্ডার্ডস অফ প্রাইভেসি। ওকে, দ্য স্ট্যান্ডার্ড ফর ইমেল প্রাইভেসি এর জন্য, এবং অনেক মানুষকে রিকমেন্ড করে। ওকে, তো সেই ক্ষেত্রে ব্যবহার। স্যার ইয়াহু আউটমেলও কি সেম ট্র্যাক করে? ইয়াহু চলে কি করে, ওদের আর আর্নিং সোর্স কোথায়? একসময় 3.5 দিন চলতো, এখন তাও চলে না। এখানে অবশ্য আরো কিছু ভালো জিনিস, প্রাইভেসি টুলস, এই সাইটটা দেখতে পারেন, আপনাদের কাজে লাগবে গাইডলাইন হিসেবে। আমি মাত্রই খুঁজে পেলাম, ইন্টারেস্টিং। ওই আপনি যে সাইটটা দেখালেন প্রোটন জেমেল, ওটা কি মানে ভালো ট্রাস্ট করা যাবে? এখানে কি হ্যাঁ এটা অনেক বড় অল্টারনেটিভ ইমেইলের, জিমেইলের। এটা তো অনেক পপুলার আচ্ছা, প্রোটন মেইল। আচ্ছা, ব্রেভ ব্রাউজারের ভিতরে ব্রেভ ব্রাউজারটা ভালো, কিন্তু যদিও তারা বলে যে আমরা কোনো ডাটা ট্রেস করছি না, কিন্তু তারাও ডাটা সেল করে। ওকে, এটা একটা বিষয়। একটা নতুন ব্রাউজার দেখলাম, এখনো এটা খুব ভালো পজিশনে আসেনি, লেডি বার্ড ব্রাউজার, একদমই নতুন রিলিজ হয়েছে, ট্রুলি ইন্ডিপেন্ডেন্ট ওয়েব ব্রাউজার। আমি এখনো ট্রাই করিনি, আমি শুধু জাস্ট রিভিউ ভিডিও দেখেছি, যে তা সে একদমই স্ক্র্যাচ থেকে এটা বিল্ড করছে। কিন্তু এটা এখনো অ্যাভেইলেবল হয়নি, এটা নাকি জুলাই বা সামনের বছর নাকি আহ, হবে। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বল।
স্যার এখানে ম্যানিপুলেশনের ব্যাপারটা তো বুঝলাম, কিন্তু মার্কেটিং পার্সপেক্টিভের থেকে তো মানে আমাদের যদি অ্যাডটা দেখায়, এটা তো আমাদের ডিসিশন কি ওটা বাই করব না কি। তো এখানে প্রাইভেসিটা কেন গুরুত্বপূর্ণ? যদিও পুরোটা ক্লিয়ার না আপনার কোশ্চেনটা, তবে ম্যানিপুলেশনটা আসলে কিভাবে ঘটে। হ্যাঁ, আমাদের সাইকোলজিটা এমন ভাবে কাজ করে, যদি আপনাকে ক্রমাগত আহ, এক ধরনের বিজ্ঞাপন দেখানো হয়, হ্যাঁ, যেমন আরএফএল, ফর এক্সাম্পল আরএফএল, আপনি যদি প্লাস্টিকের কথা চিন্তা করেন, আপনার মাথায় প্রথমে কার নাম আসে? আরএফএল এর নাম আসে। আদার্স কিন্তু আরো ভালো ব্র্যান্ড আছে বাংলাদেশে, এবং কিছু ব্র্যান্ড এমনও আছে দেখেছি যে বাইরেও রপ্তানি করে। হ্যাঁ, আমি যেমন আহ, আহ, দোকানে গিয়ে সেদিন গিয়েছিলাম একটা দোকানে, দেখলাম যে আরএফএল সাইকেল বানায়, ঠিক আছে, বাংলাদেশে আরেকটা ব্র্যান্ড আছে মেঘনা, আমি আমি জানতামই না কোনোদিন এরকম কিছু একটা আছে। হ্যাঁ, কিন্তু ওরা তারা দেখুন, ইম্পোর্ট করে, হ্যাঁ হ্যাঁ, তো ডিসিশন, এক্সপোর্টও করে। হ্যাঁ হ্যাঁ, তো ডিসিশন নিতে গিয়ে দেখুন তাহলে কি করছিলাম, যে আমার সবসময় এক ধরনের একটা ফিডের ভিতরে থাকার কারণে, একটা এনভায়রনমেন্টের ভিতর থাকার কারণে আহ, আমি অন্য কিছু ভাবতে পারছি না। আরেকটা সহজ করে একটা উদাহরণ দিই, যে আমাদের ম্যানিপুলেশন ব্রেইনে আসলে কিভাবে কাজটা ঘটে। আপনারা হাতি দেখেছেন, সার্কাসের হাতি রাস্তায় মাঝে মধ্যে নিয়ে বের হয়। হ্যাঁ, জি স্যার। হাতির পায়ে খুব মোটা শিকল কিন্তু থাকে না, অত বড় একটা বডি। হ্যাঁ, মানে শিকলে মানে বের পায় না এমন একটা অবস্থা, চিকন শিকল দিয়ে তাকে বেঁধে রাখে। কিভাবে সে ওখানে বশ থাকে? বিষয়টা যেটা হয়, ছোট থেকে মানে তার ওখানে উদাহরণ যেটা বোঝাতে চাচ্ছি, যে ছোট থেকে হাতিকে কি করে জানেন, এই যখন সে ছোট থাকে তখন এই যে পাতলা শিকলও তার জন্য এনাফ, মানে তাকে আটকে রাখার জন্য, তখন নড়াচড়া করতে পারতো না, বাধা থাকতো। তো তার ব্রেনে এটা সেট আপ হয়ে গিয়েছে যে শিকল মানে আটকা, আমি আটকা। তো এখন যে এত বড় বডি হয়েছে, হ্যাঁ, যে এরকম শুধু শিকল না, এরকম এক দুইটা দেয়াল পর্যন্ত সে ভেঙে ফেলতে পারে এক ধাক্কাতে, কিন্তু সেই কনসেপ্টই তার মাথায় নেই, কারণ একটা এরকম সিমুলেটেড এনভায়রনমেন্টে তার চিন্তাধারাকে ম্যানিপুলেট করা হয়েছে ছোট থেকে, ম্যানিপুলেশন। ওকে, যার কারণে আপনি হয়তো ভাবছেন যে হয়তো বিজ্ঞাপন দেখাচ্ছে, ডিসিশন তো আমি নিব না, ডিসিশন তো আপনি নিচ্ছেন না, আপনাকে এমন ভাবেই ম্যানিপুলেট করছে যে ওই ডিসিশন নেয়ার যেই অংশটা ব্রেইনের, ওই অংশটা থেকেই আপনার ম্যানিপুলেশন শুরু হচ্ছে। কালার গ্রেডিং করা, বিজ্ঞাপনের মডেল দেখানো, হ্যাঁ, দেখবেন যে রমজান মাস আসলে হিজাব পরা মেয়েদের দিয়ে তারা বিজ্ঞাপন দেখানো শুরু করে। আবার এমনি সময় কি করছে, রঙিন কাপড় চোপড় এই টাইপের তো উজ্জ্বল জিনিসপত্র দিয়ে তারা বিজ্ঞাপন করে, কেন? এই স্যার, জাস্ট ম্যানিপুলেশনের। কথা স্যার কেটে আপনার কেটে কথা যাচ্ছে। ভেঙে ভেঙে গেছে। কথা শোনাই ওই
আচ্ছা, নেটওয়ার্ক ড্রপ করছিল, এখন কি আমার কথা শোনা যাচ্ছে? মুবাশির ভাই, জি বলেন। মনে হয় আজকে স্যারকে রিকোয়েস্ট করা উচিত যে সামনের দিন থেকে একটার অধিক ক্লাস না নেওয়ার জন্য। যদি স্যার শনিবার পর্যন্ত নেয় তাহলে ঠিক আছে আমার জন্য, কারণ রবিবার থেকে আমার স্কুল খুলবে, তখন ওরকম করে 2টা ক্লাস নিলে আমার অনেক প্রেশার হয়ে যাবে। জি ভাই, কারণ সবার জন্য অনেক প্রেশার হয়ে যাচ্ছে। আমি টিউশন করব কখন, আমি আমার হোমওয়ার্ক করব কখন, আর এই যে স্যার যদি অ্যাসাইনমেন্ট দেয় ওগুলাই করবো কখন। ঝামেলা হয়ে যাচ্ছে। কাইন্ডলি কেউ একটু বললেন। আচ্ছা, কেউ না, আজকে কি সবাই প্রেজেন্ট একটু লাগছে? স্যারকে রিকোয়েস্ট করেন। এই ক্লাসে হ্যাঁ, প্রেজেন্ট প্রেজেন্ট হয়েছে। আপনারা আবার একটু বলেন যে কি বলতেছিলেন ও, ক্লাস নিয়ে, শুনতে পারেন? বললাম যে সবাই একটু স্যারকে আমরা সবাই রিকোয়েস্ট করি যাতে নেক্সট দিন থেকে একটা করে ক্লাস নেওয়া হয়। ভাই আমি একটা ক্লাস করতে হ্যাঁ, পারি না, নেটওয়ার্ক 8টার ক্লাস। ড্রপ করছিল, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, যেখানে আলোচনা করছিলাম, আপনাদের কথাও কেটে কেটে আসছে, মেবি কিছু একটা। আচ্ছা, যাই হোক, গিটারের আমাদের মতো স্যার সব টুংটাং ঠিক আওয়াজ আছে, আসছে। আমরা আপনাকে ক্লিয়ার শুনতে পারতেছি, বাট আপনার কথা আমাদের সবার ফেটে ফেটে আসতেছে। হ্যাঁ হ্যাঁ, নেটওয়ার্কে ইস্যু তো। আচ্ছা, যেখানে আলোচনায় ছিলাম, এই সাইটটা ভালো, ইন্টারেস্টিং। প্রাইভেসি রিলেটেড বেশ কিছু টুলস এর আইডিয়া এখানে আছে। ওকে, তো আপনারা যেটা করতে পারেন, জিনিসগুলো এক্সপ্লোর করে করে দেখতে পারেন, যে কোনটা আমাকে কি ধরনের দিয়ে থাকে। হুনিক্স যেটা বলছে, টেইলস আর হুনিক্স কিউবস ওএস এরা প্রাইভেসি ফোকাস করে তৈরি করা, ঠিক আছে? ভিপিএন এর ক্ষেত্রেও আপনি দেখতে পারেন যে কোন ভিপিএন গুলো প্রাইভেসিতে, নট ভিপিএন যদিও বলে প্রাইভেসির জন্য বেটার, কিন্তু আমার কাছে মনে হয় না। প্রোটন ভিপিএনটা মোটামুটি ভালো, সার্ভিসও ভালো। স্যার, কথাগুলো কেটে কেটে আসতেছে, নেটওয়ার্কের শোনা অবস্থা যাচ্ছে খুবই না। বাজে। স্যার আজকের মতো তাহলে অফ করে দেন, আপনার নেটওয়ার্কে অনেক প্রবলেম করতেছে, কথা একটু পর পর ফেটে যাচ্ছে। আজকের মতো স্যার এখানেই এন্ড করে দেন, নেক্সট দিন না হলে আবার স্টার্ট করেন এখান থেকে। হ্যাঁ, কারণ আপনার অনেক নেট প্রবলেম দিচ্ছে। কোন অ্যাসাইনমেন্ট দিবেন? আচ্ছা, নেটওয়ার্ক ডাউন হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, যদি আসলে অনেক ইস্যু হচ্ছে, তাহলে আমরা নেক্সট দিন করবো। আচ্ছা, ভাইয়া, আপনাদের অ্যাসাইনমেন্ট একটা অ্যাটেন্ডেন্স আপনাদের গুগল অ্যাসাইনমেন্ট দিবেন? ক্লাসরুমে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিন, ঠিক আছে? ওকে স্যার, ওকে। স্যার ভাইয়া, আরেকটা ইস্যু আপনার সাথে ডিসকাস করার ছিল ক্লাস নিয়ে। নেটওয়ার্ক আমাদের দুইটা ড্রপ করে করছে অনেক, আমি আপনাদের কথা শুনতে পাচ্ছি না। ভাইয়া এখানে পলক সমস্যা করতেছে। চিনি। ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, বলুন বলুন। ভাই আমরা আমরা সবাই ম্যাক্সিমামই চাচ্ছি যে আপনারা একটা ক্লাস করে নিলে আমাদের জন্য ভালো হবে। বেশি প্রেশার পড়ে যাচ্ছে, আদার্স কাজ কাজ থাকে, এবং যে পরে এই একটা ক্লাস দুইটা ক্লাস করার পরে আবার মানে হোমওয়ার্ক করা যায় না, বা ওই ক্লাস থেকে ভালোভাবে স্যার পরে আমার আমরা একটা ক্লাস আছে 8টার সময় অনলাইনে থাকে, ওই ক্লাসটা করতে পারতেছি না। হ্যাঁ, একটা করেই তো ক্লাস নিব। ক্লাসে আজকে ক্লাসে শুরুতেই আগের যে সেশনটা হলো তখন এটা নিয়ে তো বললাম, ছিলেন না আপনারা? জি ভাইয়া ছিলাম, আমরা চাচ্ছি হ্যাঁ যে নেক্সট ক্লাস থেকে একটা করে নেন। হ্যাঁ, মানে শনিবারের ক্লাস থেকে থেকে একটা করে নেন, এটা সবাই চাচ্ছিলাম। স্যার তাহলে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেন। জি ভাইয়া।
হ্যাঁ ঠিক আছে, যদি শনিবার একটা চান ওকে, আমরা একটা করে করতে পারি, নো প্রবলেম। হ্যাঁ, ভালো হয়। আপনি আগে একটু যদি অ্যাটেন্ডেন্সটা দিতেন। নিয়ে নেন, অ্যাটেন্ডেন্স। আচ্ছা, নেটওয়ার্ক ড্রপ করছে একসাথে 3-4 জন হয়তো বলছেন, আমার কাছে স্পষ্ট কোনো শব্দ আসছে না। স্যার আপনি একটু অ্যাটেন্ডেন্সটা অ্যাটেন্ডেন্স নেক্সট ক্লাসে নিক। আচ্ছা, হ্যাঁ, অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে ফেলুন তাহলে আমরা নেই। সবাই একজন একজন করে বললেই কোনো সমস্যা হবে না, একজন বলে আমরা মিউট করব। স্যার 9 বলছি, 9 আগের ক্লাসে বলছিলাম আর যেতে পারিনি আগের ক্লাসেরটা। সিরিয়াল নাম্বার বলুন আসলে, না হলে 9 9। আচ্ছা আচ্ছা। হ্যালো হ্যালো। ভাই 11। 8। এরপর 6। স্যার 9 আগের ক্লাসেও ছিলাম, দিতে পারি নাই প্রবলেমের জন্য। আচ্ছা আচ্ছা, এরপর ভাই 23। ভাই 19। ভাইয়া 21। 25। আর কেউ? ভাইয়া 25। 28। 26। 29। 31। স্যার 32। 21 দিয়েছি, 30। 31। 31। ও আচ্ছা, ভাইয়া 30। 30 ভাইয়া। ওকে। আচ্ছা স্যার, একজন এখানে মেসেজে বলছে যে 35 রোল ওনার, কিন্তু উনি 13, 14, 15, 16 সবগুলা ক্লাসে ছিল, কিন্তু ওনার মাইক না থাকার কারণে উনি কোনোটাতে প্রেজেন্ট দিতে পারেনি। 35। মাইক্রোফোন না থাকলেও চ্যাটে তো মেসেজ দেয়া যায় তাই না? আমি জানি না, এখন উনি চ্যাটে লিখছে। এখন স্যার এটা আপনার বিষয়, আপনি কতটুকু কনসিডার করবেন। তার আগেও তো উনি ছিলেন না ক্লাসে, দেখতেছি। কনসিডার হচ্ছে বড় কথা, হলো এটা তো কমন আমার সেন্স তাই না? প্রতিদিন মানুষ দেখছেন যে বাকিরাও তো, এই কোন যে তাদের অসুবিধা তারা তো চ্যাটে জানাচ্ছে। কতজন দেখুন উপরে চ্যাটে দিয়েছে যে 37, উনি দুইটা উনি ক্লাস উনি দিচ্ছে। উনি হ্যাঁ, 15 বলতেছে যে স্যার। উনি চ্যাটে লিখছিল, উনি মনে হয় আপনাকে পার্সোনালি মেসেজ করছিল, আপনি দেখেননি, এটা লিখছিলেন। উনি এখন ক্লাসে আছে, এই যে কাজী তাওসিফ। হ্যাঁ, উনি ক্লাসে আছে। আচ্ছা। মাইক না আজকে থাকার কারণে ওনার স্বাধীনতা হরণ করা হয়েছে। তো মেসেজের অপশন তো আছে। আচ্ছা, দেখো আজকে মতো দিচ্ছি কিন্তু আমার 15 স্যার। হ্যাঁ দান 13, 14, 15। ঠিক আছে, কিন্তু বাকিরাও একটু, সবাই একটু বোঝার চেষ্টা করুন যে মাইক্রোফোন ইস্যু থাকলে মেসেজে তো অ্যাটেন্ডেন্স দেয়া যায় তাই না? 37। 40। 43। কত দিলেন? জি ভাইয়া, 37ও একজন দিতে বলছে, গ্রুপে মেসেজ হ্যাঁ করছে। হ্যাঁ হ্যাঁ, এই যে উনি দেখুন, ওনার মাইক্রোফোনে ইস্যু, আগে ক্লাসে উনি চ্যাটে কিন্তু জানিয়েছে 37 দিতে হবে তাই না? এটা 38। 40। 43। 41। 47। 46। 45 একজন। ভাই 54। স্যারের হাত ভাইয়া ট্রেনের মতো 50। চলতেছে। স্যার 53। 9 গত ক্লাসেও ছিলাম, 50। লেটে জয়েন হতে পারিনি। 50 আছে। আরেকটা কি বললেন? 49। আমি গত ক্লাসেও ছিলাম।
অ্যাটেন্ডেন্স দেননি তখন? একটু লেটে জয়েন হয়েছি আমি। আচ্ছা ঠিক আছে। স্যার 54 আগের ক্লাসে আমি নেট প্রবলেমের কারণে অ্যাটেনশন দিতে পারি না। ওকে, আর কেউ বাকি থাকলেন? কেউ মাঝখানের এই গ্রুপটা কখনোই ক্লাস করে না এখান থেকে। আলিফ কুমার, এমডি আলামিন খান, গ্রুপে মানে আপনাদের ব্যাচে ছাঁটাই করা দরকার আসলে, অনেক মানুষ কিন্তু আলামিন নামে ওই ভাইটা তো না করে তো, না করে না। জিরো এখানে। উনি মনে হয় মাদ্রাসায় পড়তো, কেউ একজন মাদ্রাসায় পড়তো। যারা প্রত্যেকটা তাহলে ক্লাসে তো ভাই নেক্সট ক্লাস থেকে আমরা একটা ক্লাসে করছি, রাইট? হ্যাঁ হ্যাঁ, ওকে। কি বুঝিনি, আরেকবার বলেন। না না, ভাইয়াকে বললাম কালকে থেকে মানে আমরা তো শনিবার তাহলে একটা ক্লাসই করতেছি 10টা বাজে। ও ভাইয়া 10টা ওকে থেকে ওকে। তো ক্লাসটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার 15 কি অ্যাটেন্ডেন্স দিয়েছিলেন স্যার? দিয়েছিলাম মনে হয়, দাঁড় দেখি, না দেয়া হয়নি। আচ্ছা ওকে, আজকে তাহলে ক্লোজ করি। আমাদের ডার্ক ওয়েবের আলোচনাটা একটু বাকি থাকলো, ওটা নেক্সট ক্লাসে শুরুতে আমরা আলোচনা করবো। ওকে, জি ভাইয়া, ঠিক আছে। 15 আগস্টের শুভেচ্ছা রইলো। আবার শুভেচ্ছা। আচ্ছা ঠিক আছে, সবাইকে শুভরাত্রি, আসসালামু আলাইকুম।